সেই দিন নিরন্তন খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে একটু ঝিমিয়ে পড়েছি, কিন্তু অন্যমনস্কতা ভাঙল বাইরে কলিং বেলের শব্দ শুনে। দেখলাম চাকর পুটিরাম গামছা দিয়ে নিজের মুখ মুছতে মুছতে দরজার দিকে এগোচ্ছে। দাঁড়াও, আমি দেখছি বলে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজাটা খুলে দিতেই দেখতে পেলাম একজন বয়স ত্রিশের যুবক দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। তার হাতে ধরা রয়েছে একটি কাগজ। বললাম, কাকে চাই? আচ্ছা, আপনার নাম কি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? না না, ব্যোমকেশ একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি এলো বলে। আপনি বসুন না ভেতরে। ছেলেটি ঘরের ভিতরে এলো, তারপর সামনের সোফাটায় বসে ইতস্ততভাবে এদিক ওদিক দেখতে থাকলো। আমি বুঝতে পারলাম না ছেলেটা কি মক্কেল নাকি অন্য কোনো কাজে ব্যোমকেশের কাছে এসেছে। পুটিরামকে ডেকে চা করতে বললাম। ছেলেটা হয়তো একটু ইতস্তত বোধ করছে। পুটিরাম চা দেওয়ার মিনিট 15 পর ব্যোমকেশ ফিরল। সে এসে ছেলেটির উদ্দেশ্যে জিজ্ঞেস করল, হ্যাঁ বলো, কিসের জন্য আসা? কিভাবে সাহায্য করতে পারি তোমায়? ছেলেটি নিজের ইতস্তত ভাবটা একটু কম করার চেষ্টা করে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, নমস্কার ব্যোমকেশবাবু। কথাটা যে কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না, তবে বলতে যখন হবে তখন দেরি করে লাভ নেই। আমার নাম সঞ্জিত তালুকদার, আমার বাবার নাম রাজীব তালুকদার। বাবার এখন বয়স হয়েছে, তিনি অত্যন্ত অসুস্থ, কিন্তু এই অসুস্থতার মধ্যেও তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার সাথে ওনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা আছে, তাই আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। এই যে আমার বাবার লেখা আবেদনপত্র। ঠিক আছে সঞ্জীব, এই আবেদনপত্রটা পড়ার আর দরকার লাগবে না। তুমি তোমার বাড়ির ঠিকানা বলে যাও। আমার হাতে তেমন কোনো কাজ নেই এখন। কাল সকাল সকাল নাগাদ আমরা দুজন না হয় তোমার বাড়িতে গিয়ে হাজির হব, কেমন? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ব্যোমকেশবাবু সেটাই বুঝতে পারছি না। আপনি কাল যখন ইচ্ছা হয় আসুন আমাদের বাড়িতে, আমি বাড়িতেই আছি। বালিগঞ্জ এলাকার ওই যে সেন জুয়েলার্স আছে না, সেই দোকানটার উল্টো দিকেই আমাদের বাড়ি। বাড়ির বাইরে দেখবেন বড় বড় ফলকে লেখা আছে তালুকদার ভিলা। আপনাদের আশা করি পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। তবু যদি কোনো অসুবিধা হয়, এই যে আমার কার্ড, এই কার্ডের নিচে দেখছেন ওই যে নাম্বারটা রয়েছে, ওটাই আমার টেলিফোন নাম্বার। ওখানে আপনি ফোন করে নেবেন। ছেলেটি নিজের কার্ডটি ব্যোমকেশের দিকে এগিয়ে দিল। সে সেটা নিজের পকেটে চালান করে দিয়ে বলল, ঠিক আছে। বলেই সঞ্জীব বলে ছেলেটি উঠে দাঁড়ালো। তারপর আবার নমস্কার করে এগিয়ে গেল দরজার দিকে। আমি ছেলেটিকে দরজা অবধি এগিয়ে দিয়ে দরজাটি বন্ধ করে এসে দেখি ব্যোমকেশ মনের সুখে একটা সিগারেট জ্বালিয়েছে। এই সবে থানা থেকে ফিরলাম। থানায় খোঁজ নিয়ে যা বুঝলাম, দাসবাবুরও মতে কলকাতা শহরে এখন ক্রাইম রেট নাকি খুবই কম। সব বেশিরভাগ ওই ছিঁচকে চোর আর ছিনতাইবাজদের উৎপাত। তার মানে তুমি বলতে চাইছো নতুন কেস পাওয়ার আশাই থেকে যাবে? আর এদিকে যা অবস্থা, বুঝতে পারছি নতুন কেস না পেলে যে উনুনে হাঁড়ি চড়বে না। কথাটা বললাম ঠিকই, তবুও আমি জানি যে ও ওইসব টাকা ফাঁকার ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামায় না। ওর আগের কেসটায় মক্কেলের থেকে বেশ ভালো আমদানি হয়েছিল, তাই এখন আর বসে খেতে তার বাঁধা নেই। তবে দেখা যাক এই ছেলেটি কাল কিসের জন্য ব্যোমকেশকে ডেকে পাঠালো। নতুন কেস হলে তো ভালোই হবে। আমার কথা শুনে ব্যোমকেশ ওর পাশে রাখা খবরের কাগজটা একবার হাতে তুলে দেখে আবার নিচে নামিয়ে রাখল। পুরো দিনটা অলসভাবে কাটানোর পরের দিন সকাল সকাল আমরা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম তালুকদার ভিলার উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে পেতে তেমন কোনো অসুবিধেই হলো না। এই দিকটা ব্যোমকেশ খুব ভালো মতোই চেনে। কলকাতা শহরের ব্যস্ত অলিগলি পেরিয়ে আমরা পৌঁছালাম সেন জুয়েলার্সের অপর দিকের তালুকদার ভিলার সামনে। ট্যাক্সি থেকে নেমেই সবার প্রথম যেটা চোখে পড়ল তা হলো বাড়ির ওপরে বড় বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা তালুকদার ভিলা, নিচের সাল 1945। আমরা আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়ির সদর দরজায়। সঞ্জীব উপরের দোতলার ঘর থেকে আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসেছে আমাদেরই দিকে। আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, আমি সকাল থেকে আপনাদের জন্যই অপেক্ষা করে বসে আছি। বাবাকেও বলে রেখেছি যে আজ আপনারা আসছেন। এমা, বাড়িতে প্রবেশ করার আগে বাড়ির বর্ণনাটাই তো দেওয়া হলো না। ব্যোমকেশ বলে, গল্প লেখার সময় যেখানে যাচ্ছ সেই জায়গাটার একটা ছোটোখাটো ধারণা পাঠককুলের মনে প্রতিচ্ছবি হিসাবে এঁকে দিতে পারলে তুমি লেখক হিসেবে অত্যন্ত নিপুণ। তো এই ব্যোমকেশের কথা মতোই লিখছি।
বাড়িটা মোট মিলিয়ে 3 তলা। নিচের তলায় মোট মিলিয়ে 3-4টে ঘর হবে। আর সবথেকে অদ্ভুত বিষয় হলো নিচের তলার সবকটা ঘরই তালা বন্ধ। তবে মাঝের তলায় মোট 3টে ঘর, প্রতিটি খোলা। আর এইগুলোতেই যে বাড়ির লোকজন থাকেন সেটা আর বলে দিতে হয় না। তবে 3 তলাটা দেখলাম 1 তলার মতনই বন্ধ। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো বাড়িটা পুরনো হলেও এটার বয়স অনুমান করা সহজ নয়। গৃহস্বামী যে নিজের বসবাস স্থান বিষয়ে ভালোই সচেতন তার বলে দিতে হয় না। দোতলায় পূর্ব দিকের একটা ঘরের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এটাই সঞ্জীবের বাবা রাজীব তালুকদারের ঘর। আমরা ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম পুরনো আমলের হেলানো চেয়ারে মাথা দিয়ে বসে আছেন একজন শীর্ণকায় বয়স্ক ভদ্রলোক। বসে আছেন বললে ভুল হবে, কারণ ভদ্রলোক একরকম শুয়েই আছেন চেয়ারে। আমাদের আসতে দেখে তিনি একটু নিজের চেয়ারটা সোজা করে উঠতে যাচ্ছিলেন। বোমকে শোনার উদ্দেশ্যে বলল, না না রাজীববাবু, উঠতে হবে না, আপনি বসুন বসুন, আমরা নিজেরাই বসে পড়বো, আপনাকে এই অসুস্থ শরীরে ব্যস্ত হতে হবে না আর। সঞ্জীব ছুটে গিয়ে 2টো চেয়ার এনে রাখলো আমাদের সামনে। আমরা দুজন সেটায় বসলাম। বোমকেশ বলল, বলুন, আমায় এখানে ডেকে পাঠানোর কারণ কি? রাজীববাবু দেখলাম হাতের ইশারায় নিজের ছেলেকে চলে যেতে বললেন। সঞ্জীবও দেখলাম বাক্য ব্যয় না করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। সঞ্জীব বেরিয়ে যেতেই রাজীববাবু এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলেন, নমস্কার ব্যোমকেশবাবু। আমার নাম আপনি শুনেছেন সেটা আমি আশা করি না। কয়েকজন কোটিখানেক লোক ছাড়া আমার নাম তেমনভাবে কেউই জানে না। আমি পেশায় একজন লেখক। আমার লেখা অনেক বড় বড় উপন্যাসগুলি নিয়ে বাইরে অনেক ফিল্ম কোম্পানি কাজ করছে। তবে এটা আমার এক অহংকারও বলতে পারেন, কারণ কলকাতা শহরে বড় বড় পরিচালকদের সাথে আমার পরিচয় থাকলেও আমি কিন্তু কোনোদিনই এখানকার কোনো ফিল্মের জন্য নিজের লেখা দিইনি। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলির উপর একটা গল্প লিখি। তখন আমার সেই সময় এক বন্ধু হয়েছিল, জানেন। মাঝে মাঝে হয় না, হঠাৎ করে এমন কিছু লোকজনদের সাথে আমাদের পরিচয় হয়, পরে সেটি বন্ধুত্বে রূপান্তরিত হয়, সেরকম কিছু। আর সেই সময় তার সাথে আমার বন্ধুত্বটা বেশ গভীরই হয়েছিল। লোকটার নাম ছিল চিরঞ্জিত সরকার। আর যে গল্পটির কথা আমি আপনাকে বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই গল্পে আমার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সত্য ঘটনা ছিল যা হয়তো প্রকাশিত হলে বা বাইরে বেরোলে সেটি আমার পরিবারের জন্য এবং আমার জন্য ভীষণ অসম্মানের হবে। আর সেই চিরঞ্জিত লোকটি ওই গল্প সম্বন্ধে সমস্তটাই জানতো। অন্য কেউ হলে হয়তো আমি এই গল্পটির কথা উল্লেখ করতাম না। তবে ব্যোমকেশবাবু, আমি আপনাদের অনেক নাম শুনেছি আর প্রচণ্ডভাবে আপনাদের উপর ভরসাও করি। তাই আমি আপনাকে আমার লেখা সেই গল্পটি পড়তে দেব। ব্যাপারটা এতটাই গোপনীয় যে আমি সেই গল্পটির কথা নিজের ছেলেকে অবধি বলতে পারিনি। আর যদি সেই গল্পটি কোনোভাবে কোনো উপায় প্রকাশিত হয়ে যায়, আমি আর আমার পরিবার শেষ হয়ে যাব ব্যোমকেশবাবু। ভদ্রলোক এবার থামলেন। তারপর নিজের পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটি চাবির গোছা। তারপর তার মধ্যে থেকে একটি বেছে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ওই যে পুরানো কাঠের দেরাজটা দেখছেন না, এই চাবি দিয়ে ওটা একটু খুলতে পারবেন? ওটার 1 নম্বর ড্রয়ারটা খুলে একটা কাগজের তোড়া পাবেন, আর তার পাশেই একটা ফাইল পাবেন। ওটা বার করে আনুন একটু দয়া করে। অবশ্যই অবশ্যই, কেন পারবো না, বলে আমি চাবিটা নিয়ে দেরাজটায় লাগিয়ে ঘোরাতেই সেটা খুলে গেল। তারপর ভদ্রলোকের বলা 1 নম্বর ড্রয়ারটা খুলে সেখান দিয়ে বার করে আনলাম একটা হলদে রঙের ফাইল। আমি সেটি বার করে নিয়ে রাজীববাবুর হাতে দিয়ে তারপর আবার দেরাজটি যেমন ছিল সেই রকমই বন্ধ করে দিলাম। ভদ্রলোক ফাইলটি নিয়ে একবার এদিক ওদিক ঘুরিয়ে দেখে বললেন, ব্যোমকেশবাবু, এই যে এই ফাইলটা আপনি রাখুন। আর এই ফাইলটিতে আছে আমার লেখা সেই অদ্ভুত গল্পটি। ব্যোমকেশ নিজের হাতে ফাইলটা নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, রাজীববাবু, এ তো দেখছি অনেক পৃষ্ঠা, বেশ বড় গল্প বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করব, আমি কি এই ফাইলটা আমার বাড়ি নিয়ে গিয়ে পড়ে দেখতে পারি? স্বচ্ছন্দে ব্যোমকেশবাবু। আর এটি আপনি চাইলে আপনার নিজের বাড়িতে বসেও পড়তে পারেন, তাতে আমি বেশি নিরাপদ মনে করব। তাহলে রাজীববাবু, আজ উঠি কেমন?
আমি চেষ্টা করব 1-2 দিনের মধ্যেই পুরো গল্পটি পড়ে আপনাকে আমার মতামত দিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশবাবু। আশা করি আপনি এই পুরো গল্পটি পড়লে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন। আর কেন আমি আপনাকে এই কেসটি দিচ্ছি সেটাও ধরতে পারবেন আশা করি। আমরা চেয়ার ঠেলে বেরিয়ে এলাম বাইরের দিকে। বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরার সময় একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। দোতলারই একটি ঘরের বারান্দার থেকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন একজন মহিলা। ট্যাক্সিতে উঠে আমি ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি বুঝতে পারছো এই কেসটার ব্যাপারে? এখন বোঝার মতো অবস্থায় পৌঁছয়নি ভাইয়া, তবে রাজীববাবু যে আমাদের থেকে কোনো একটা বিষয় লুকিয়ে গেলেন সেটা আর বলে দিতে হয় না। তবে ভদ্রলোক বোধ করি গোপন বিষয়টি গোপনই রাখতে চান। তার জন্য আমায় এই ফাইলটি আগে পড়ে দেখতে হবে। বাড়িতে এসে প্রথমে 2 কাপ চা বানাতে বলল ব্যোমকেশ। তারপর সেই মোটা কাগজের দিস্তাটা আমার হাতে দিয়ে ব্যোমকেশ বলল, পড়ো ভাইয়া, ধীরে ধীরে পড়ো তো, আমি শুনি কেমন। এই ইচ্ছেটা যে আমারও হচ্ছিল সেটা আর বলি কি করে। চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে পড়া শুরু করলাম। এত বড় লেখা পড়া অসম্ভব, তাই জন্য আমি খুব দরকারি যে পাতাগুলো মনে হবে সেটাই পড়ব। পৃষ্ঠা নাম্বার 22। এখানে রাজীব তালুকদার লিখেছেন, ঈশ্বর যে কিভাবে এই ধরনের মানুষকে সৃষ্টি করেছেন তা আমি জানি না। হয়তো এরা মানুষরূপী কোনো পশু, কারণ নিজের সবথেকে প্রিয়জন নিজের স্ত্রীকে হত্যা করে প্রিয়নাথ আজ তাকে খুন করে মাটির নিচে পুঁতে সমস্ত প্রমাণ লোপাট করিয়া দিল। প্রিয়নাথ নিজের স্ত্রীকে শেষ করে দিলেও জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলেন তার ফুটফুটে ছোট পুত্র সন্তানটিকে। হয়তো ভেবেছিলেন শিয়াল কুকুরে টেনে খেয়ে নিয়ে যাবে, কিন্তু হায় ঈশ্বর, রাখে হরি মারে কে। আমি সেই ছোট্ট শিশুটিকে গ্রহণ করিলাম। তারপর ভদ্রলোক তার লেখা গল্পের 38 নম্বর পাতায় লিখেছেন, আমি নিজের 2 ছেলেকে নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করেই এই প্রিয়নাথ লোকটি আবার আমার জীবনে চলে আসে। বোম্বেতে একটি ফিল্মের জন্য গল্প দিতে গিয়ে আমার তার সাথে সাক্ষাৎ হয়। ধীরে ধীরে সাক্ষাৎ অনেক গভীরও হতে থাকে, পরে তা বন্ধুত্বে রূপান্তরিত হয়। কিন্তু আমি কোনোদিনও তাকে এটা বুঝতে দিইনি যে আমি তার জীবনে ঘটে যাওয়া এমন একটি বড় সত্য জানি। জানলে কি আর সে আমাকে আস্ত রাখত? যে লোক নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে শেষ করে দিতে পারে, তার মতো নিকৃষ্টতম জীব হয়তো পৃথিবীর আর কোথাও নেই। গল্পের আরও অনেক অংশ আমি ব্যোমকেশের সামনে পড়েছিলাম বটে, কিন্তু আমার মনে হলো এই 22 নম্বর এবং 38 নম্বর পৃষ্ঠা দুটি সবথেকে গুরুত্বপূর্ণ। পড়া হয়ে যাওয়ার পরে ব্যোমকেশ বলল, বুঝলে ভাইয়া, এইয়া রাজীব তালুকদার লোকটার সম্বন্ধে একটু তথ্য জানার দরকার আছে। তবে আমার বিশ্বাস এই তথ্যগুলো তোমার থেকে বেশি তাড়াতাড়ি কেউ জোগাড় করতে পারবে না, কারণ লোকটা ফিল্ম জগতের লোক আর তুমি তো লেখক। তোমার তো চেনা জানা অনেকেই থাকবে যে নাকি হয়তো চেনে। সুতরাং লেখক হিসেবে আরেক লেখকের সুযোগ সন্ধান তোমার দ্বারাই সম্পূর্ণ হোক হে ভাইয়া। ব্যোমকেশের বলা কথা মতো আমি লোকটির সম্বন্ধে বেশ খোঁজ খবর চালালাম। তবে শেষ অবধি যা উদ্ধার করতে পারলাম তা হলো এই যে রাজীব তালুকদার একজন প্রকৃত ধনী লেখক। পারিবারিক দিক দিয়ে বলতে গেলে তার আগেও পূর্বপুরুষদের মধ্যে লেখক মানুষ ছিলেন এবং তারা প্রত্যেকেই ফিল্মের জগতের সাথে যুক্ত। বোম্বে এবং অন্যান্য বহু জায়গায় তার লেখা ফিল্ম হিসেবে বেরিয়েছে এবং তার দরুন বেশ কিছু পয়সা কড়িও কামিয়েছেন তিনি। তেনার প্রথম জীবন জানতে গেলে জানা যায় প্রায় বছর 45 আগে তিনি বিয়ে করেছিলেন। তবে প্রায় 2 বছর পর কোনো কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, কিন্তু এই ঘটনা উপযুক্ত কারণ জানা যায়নি। তারপরেই এখন তার ছোট ছেলে সঞ্জীব তালুকদার একজন সাধারণ পোস্ট অফিসে চাকুরিরত। লেখালেখি সেও করে থাকে বটে, তবে বাপের মতো অত বড় লেখক হিসেবে নাম পায়নি। সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে সে বলল, বলো কি, তো অনেক বড় নাটক দেখছি। তার মানে এত সব ঘটনার মাধ্যমে জানা যায় যে সঞ্জীব তালুকদার আসলে ছিলেন প্রিয়নাথ বাবুর ছেলে। এই জন্যই হয়তো রাজীব তালুকদার ওনার ছেলের দিয়ে এই সমস্ত ঘটনা লুকিয়ে গেলেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই প্রিয়নাথ লোকটি কে? তার পদবী বা কি? সে এখন কোথায় থাকে? উত্তর তো এই সমস্ত আমাদের খুঁজে বার করতে হবে। অত
চিন্তা করে লাভ নেই অমর, আজ বরং ঘুমিয়ে পড়ো। কাল সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে রাজীব তালুকদারের কাছ থেকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা দুজন বেরিয়ে পড়লাম তালুকদারের বাড়ির উদ্দেশ্যে। তবে অদ্ভুত ব্যাপার হলো, আজ তালুকদার ভিলাতে দেখা মূল্য আরও দুজন নতুন মানুষের। প্রথমজন এক বয়স 15 ছেলে, অপরজন বয়স 40-এর বেশি একজন ভদ্রলোক। আমাদের আসতে দেখেই এগিয়ে এসে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার। আপনি তো গোয়েন্দা আশা করি। আগের দিন আপনারা যে এই বাড়িতে এসেছিলেন তার খবর আমি পেয়েছি, তাই আজ আসবেন বুঝে আলাপ জমাতে এলাম আর কি। তা আজকাল সত্যান্বেষণ ছেড়ে দিয়ে লেখালেখি শুরু করলেন নাকি? হ্যাঁ। আমি বুঝলাম ভদ্রলোক ব্যোমকেশের কাছে থাকা রাজীববাবুর লেখা গল্পটির দিস্তা কাগজের তোড়া দেখে এই মন্তব্য করেছেন। আর ইনি যে রাজীব তালুকদারের সুযোগ্য বড় পুত্র অনিশ তালুকদার তার বলে দিতে হয় না। আর আগের দিন যে মহিলাটিকে আমি এবং ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তিনি যে এই অনিশবাবুর স্ত্রী ছিলেন তা আজ স্পষ্ট। ব্যোমকেশ হাসি মুখে উত্তর দিল, না না অনিশবাবু, আমি আবার লেখক হতে যাব কেন? আমার এই বন্ধুটি লেখক স্বনামধন্য। আমার কারবার খালি সত্য অনুসন্ধান নিয়েই। অনিশবাবু ব্যোমকেশের কথা শুনে হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা, যান গিয়ে বাবার সঙ্গে দেখাটা করে আসুন। কি বলেন আবার কে জানে। আমরা এবার এগিয়ে গেলাম রাজীব তালুকদারের ঘরটির উদ্দেশ্যে। ঘরে প্রবেশ করেই দেখি সঞ্জীববাবু তার পিতাকে ওষুধ খাইয়ে দিচ্ছিলেন। আমাদের দেখে সঞ্জীববাবু উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, আসুন আসুন ব্যোমকেশবাবু, বাবার এই সময় একটা ওষুধ থাকে, সেটাই দিচ্ছিলাম আর কি। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি। তা পড়েছেন কাগজগুলো? পড়লাম, তবে এই প্রিয়নাথ লোকটি সম্বন্ধে আপনি যতটুকু তথ্য দিয়েছেন সেটিতে আমি সন্তুষ্ট হতে পারিনি। এমনকি লেখায় লোকটার পদবীরও উল্লেখ নেই। আচ্ছা, আপনি কি লোকটা সম্বন্ধে আমাদের আরো কিছু তথ্য বলে অবগত করতে পারবেন? আসলে ব্যোমকেশবাবু, আমি লেখায় যে নাম উল্লেখ করেছি সেই লোকটি কিন্তু আসল নাম নয়। আমি যদি এখানে আসল নাম উল্লেখ করতাম তাহলে আপনি অতি সহজেই লোকটিকে চিনতে পারতেন। অজিতেশ বাবু, একটা কাজ করুন, আপনি বরং ওই পাশের ড্রয়ারটি খুলুন, সেখান থেকে আপনি কয়েকটি চিঠি পাবেন। আমি ভদ্রলোকের কথা মতো ড্রয়ারটি খোলার সাথে সাথে সেখানে আবিষ্কার করলাম কিছু হলদে হয়ে যাওয়া পুরনো চিঠির খাপ, এবং তার মধ্যে মারা রয়েছে লোকাল পোস্ট অফিসের স্ট্যাম্প। আমি চিঠিটি খুলে সেটি পড়ে ব্যোমকেশের হাতে দিলাম। সেখানে লেখা আছে, প্রিয় রাজীব, তোমার পূর্বের বলা সেই ঘটনাটি আমার কিন্তু আজও মনে। বহুকাল তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই হে বন্ধু, কিন্তু লোকটি ইতিহাস তুমি নিজের কাছে লুকাইয়া রাখিয়াছ, সেটি কিন্তু শুধু তুমিই জানো না, জানি আমিও। সুতরাং তুমি যদি এই ঘটনার গোপনীয়তা গোপন রাখতে চাও, তবে কিন্তু মোট মিলিয়া 50,000 টাকা আমায় পাঠাইয়া দিও, নয়তো আমি নিজের পরের লেখায় সমস্ত ঘটনা বর্ণনা করিয়া পাঠককুলের কাছে প্রকাশ করিয়া দেব, যা হয়তো ভালো ব্যাপার হইবে না। ইতি তোমার অতীতের বন্ধু। চিঠিটা দেখা শেষ হওয়ার সাথে সাথেই ব্যোমকেশ রাজীববাবুর উদ্দেশ্যে বলল, আচ্ছা রাজীববাবু, আপনি কি নিজের লেখাই গল্পটিতে কোনোভাবে এই 27 নম্বর পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলেছিলেন? কারণ আমি যখন এই লেখাটি পড়ছিলাম তখন আবিষ্কার করি এই অদ্ভুত ঘটনাটি, যেখানে লেখার 27 এবং 28 নম্বর পাতাটি যেন কেউ ছিঁড়ে নিয়েছে। রাজীববাবু কথাটা শুনে যেন চমকে উঠলেন। এ কি বলছেন আপনি? এ কি করে সম্ভব? লেখাটির কথা খালি আমি, আপনারা এবং আমার ওই পুরাতন বন্ধু ছাড়া কেউ জানে না। তবে কিভাবে সেটি হারিয়ে গেল? এ যে অসম্ভব কাণ্ড। আচ্ছা, আপনার বাড়ির অন্য কেউ কি এই কাজ করতে পারে বলে মনে করেন? না ব্যোমকেশ বাবু, এ ঘরে তো কেবল প্রবেশ করে আমার চাকর ছোট ছেলে সঞ্জীব, আর মাঝে সাঝে অনিশের ছেলেটি আসে। দাদু ভাই আমায় খুব ভালোবাসে, তাই আসে মাঝে সাঝে। আমার তো মনে হয় না এদের মধ্যে কেউ এই কাজ করতে পারে, কারণ দেরাজের চাবি থাকতো সবসময় আমার কাছে। আপনারা ভালো করে দেখেছেন তো ব্যোমকেশ বাবু? একবার না, বহুবার আমরা দেখেছি। লেখাটি ভালো করে উল্টে পাল্টে পড়া হয়েছে, কিন্তু কোনোবারই আমরা ওই 27-28 নম্বর পৃষ্ঠাটি খুঁজে পাইনি। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। ব্যোমকেশ বলল, আচ্ছা রাজীববাবু, আপনি এটা বলতে পারেন যে ওই পৃষ্ঠায় আপনি কি লিখেছিলেন, সেটা কি আপনার মনে আছে?
ওই লেখাটি আমার জীবনের শেষ লেখা। আর আর ওটার গুরুত্ব আপনি ভালো করেই জানেন ব্যোমকেশ বাবু। সুতরাং ওই লেখাটির সমস্ত পৃষ্ঠাই আমার মুখস্থ আছে। সেইখানেই লেখা ছিল আমার ছোট ছেলে অর্থাৎ সঞ্জীবকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পাওয়ার ঘটনাটি। তার মানে সেই স্থানটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজীববাবু, তাই তো? ভদ্রলোক নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিলেন। আচ্ছা রাজীববাবু, আপনার ছোট ছেলে অর্থাৎ সঞ্জীববাবু হয়তো এই সবের কিছুই জানেন না আশা করি। আর বড় ছেলে? না, ছোট ছেলেকে কিছুই বলিনি কোনোদিন। তবে বড় ছেলে অনিশ সবটাই জানে। তবে সে কোনোদিন নিজের ভাইকে অন্য চোখে দেখেনি। এটা আমার ভাগ্যই বলতে পারেন। সুতরাং ওই দিক থেকে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে অনিশ কোনোদিন এই সত্য তার ভাইয়ের সামনে আনবে না। যে সত্য মানুষকে কষ্ট দেয় সেটা সামনে না আসাই ভালো। আমি বলি কি, আপনি একবার কিন্তু পুলিশকে সব ঘটনা খুলে বলতে পারতেন। একজন লোক আপনাকে ব্ল্যাকমেল করে এইভাবে টাকা চাইছে, তাকে ধরে সঠিক পথে আনা কিন্তু পুলিশের জন্য অত্যন্ত সহজ কাজ। আসলে ব্যোমকেশ বাবু, আমার মন বলছে কিছু একটা খারাপ করতে চলেছে। তার মধ্যে শুনছি বইয়ের একটা পৃষ্ঠা উধাও। আচ্ছা রাজীববাবু, আপনি যখন আপনার আসন্ন বিপদ বুঝতে পারছেন, তখন কেন এবার সবটা আমার কাছে খুলে ধরছেন না? আপনি কিন্তু আপনার সেই বন্ধুটির নাম এখনো অবধি আমাদের কাছে খুলে বলেননি। সে লোক কি কলকাতায় থাকেন? আপনি কি চিঠির প্রেরক এবং আমার বন্ধুর কথা বলেছেন তো? আর লুকিয়ে লাভ কি হবে? এই যে চিঠির প্রেরক, তার নাম নিধিরাম বারিক। এককালে আমার খুব ভালো বন্ধু ছিল বটে, তবে এখন 10 বছর তার সাথে কোনো যোগাযোগ নেই আমার। এবং সে বহাল তবিয়েতে এই কলকাতা শহরেই থাকে। আমি আপনাকে তার ঠিকানা দিচ্ছি, আপনি গিয়ে কথা বলে আসতে পারেন। আমার যা অবস্থা দেখছেন আপনি, এই ঘরে কি বিছানা ছেড়ে উঠে যাওয়ারও ক্ষমতা নেই আমার। অসংখ্য ধন্যবাদ রাজীববাবু। তবে আপনার গল্পে লেখা প্রিয়নাথ চরিত্রের লোকটির আসল নাম কিন্তু আপনি এখনো আমাদের জানাননি। তবে এখনো সময় আছে। আচ্ছা, আজ তবে উঠি কেমন? আমি আর অমর এক্ষুনি একবার নিধিরাম বাবুর বাড়ির দিকে যাব। ভদ্রলোকের কাছ থেকে নিধিরামবাবুর বাড়ির ঠিকানা পাওয়া গেল বটে, তবে সেটা কলকাতা শহরের এমন জায়গায় অবস্থিত যে প্রায় 2 বার বড়সড় ট্যাক্সি ভাড়া করে পকেট দিয়ে খসবে, সেটা ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম নিধিরামবাবুর বাড়ির সামনে। ঠিকানা অনুযায়ী খুঁজে পেতে অসুবিধে হয়নি। আমরা গেটের বাইরে থেকেই বেল দিতেই দরজা খুলে দিল একজন চাকর। কাকে চাই? আচ্ছা, এটা কি নিধিরাম বাবুর বাড়ি? আর উনি কি বাড়ি আছেন? হ্যাঁ, এটা ওনারই বাড়ি। বাবু বাড়িতেই আসেন। আপনারা আসেন। আমরা ভিতরে গিয়ে বসার সাথে সাথেই বুঝতে পারলাম লোকটির পসার বা অবস্থা বেশ ভালোই, কারণ বাড়িটা সাজানো নানা রকমের দামি দামি আসবাবপত্র দিয়ে। এই লোক যে কাউকে চিঠি লিখে ব্ল্যাকমেল করে টাকা চাইতে পারে, কেন জানি না আমার বিশ্বাস হলো না। মিনিট খানেক বসার পর আমাদের সাথে দেখা করতে এলেন একজন বয়স 50-এর ভদ্রলোক। পরনে সাদা রঙের ধুতি এবং ওপরে একটা সাদা স্যান্ডো গেঞ্জি, চোখে গোল ফ্রেমের চশমা। তবে শরীরের গড়ন অনুযায়ী ওনার মুখের মোটা গোঁফটা যেন মানাচ্ছে না। ভদ্রলোক আমাদের দেখেই বলে উঠলেন, আরে বসেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীবাবু। কি সৌভাগ্য আমার, আপনাদের পদধূলি পড়েছে আমার বাড়িতে। আপনার এই বন্ধুটির লেখাও কিন্তু আমি অনেক পড়েছি। তা আজ আমার বাড়িতে কি মনে করে? পেপারে বহুবার ব্যোমকেশের ছবি বেরোনোর কারণে বোধ করি লোকটি ব্যোমকেশকে চিনতে পেরেছে। ব্যোমকেশ বেশি ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করল, আচ্ছা নিধিরাম বাবু, আপনি এবং রাজীব তালুকদার একসময় ভালো বন্ধু ছিলেন আশা করি। আর আপনি তার জীবনে এমন কিছু গোপন তথ্য জানেন যা হয়তো কেউ জানে না, তাই তো? তা জানি বটে, কিন্তু তার সাথে তো আমার প্রায় দেখা সাক্ষাৎ হয় না প্রায় 10 বছর আগে। সে কি কোনো তদন্তের জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছে নাকি? তবে আমি সোজাসুজি বলে দিতে চাই, আমি আপনাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। সাহায্য করবেন না সেটা আপনার ব্যাপার, তবে একজন অসুস্থ লোককে এইভাবে চিঠি লিখে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার ব্যাপারটা আপনার মতো মানুষকে শোভা দেয় না।
আপনি যা করার করে নিন ব্যোমকেশবাবু। আমি আমার দিক থেকে আর কিছু তথ্য আপনাকে দিতে পারবো না। আপনি একজন গোয়েন্দা, সুতরাং সত্য কি সেটা নিজেই খুঁজে বার করুন। সেটাই যে আপনার কাজ। তবে আজ উঠুন আপনারা। আপনি কি আমাদের সেই লেখার বর্ণিত যে লোকটিকে এবং তার ঘটনা লুকোনোর চেষ্টা চলছে তার নাম আমাদের বলতে পারেন? গল্পে হয়তো আপনি আলাদা নাম পেয়েছেন লোকটির, তবে সেই লোক যে সে লোক নয়। সিঙ্গানিয়া লোক বেজায় খারাপ। তার অতীতের ঘটনা ফাঁস হলে সে যে রাজীব আর তার পুরো পরিবারকে শেষ করে দিতে পারে, সেটা আপনার মক্কেলের জেনে রাখা উচিত। ধন্যবাদ, আজ আপনারা উঠুন। লোকটা যে তাড়াতাড়ি আমাদের বার করে দিতে চাইছে সেটা বুঝতে পারলাম। তবে এখানে এসে একটা তথ্য পাওয়া গেল যে লোকটির কথা গল্পে উল্লেখ আছে প্রিয়নাথ বলে, তার পদবি হয়তো সিংহানিয়া। তবে নাম সেটা খুঁজে বার করতে হবে আমাদেরই। বাড়ি ফিরে ব্যোমকেশকে নিধিরাম লোকটির ব্যাপারে জিজ্ঞেস করায় সে বলল, নিশ্চিত লোকটা বেশ চালাক এবং দড়িবাজ। তবে আমি বাজিয়ে দেখে যা বুঝেছি, লোকটা চিঠি লিখে রাজীববাবুকে ব্ল্যাকমেল করতে পারে না। সে এত বছর ধরেই তো ঘটনাটা জানতো। আর সিঙ্গানিয়া একজন ফিল্ম জগতের লোক, আশা করি সে তো তাকেই সরাসরি ব্ল্যাকমেল করে টাকা চাইতে পারত। সেক্ষেত্রে টাকার পরিমাণ সে পেত অনেক বেশি। তার মানে তুমি বলতে চাইছো নিধিরাম লোকটা খালি ধড়িবাজ কিন্তু চিঠি লেখেনি? তার প্রমাণও আমি পেয়েছি, কারণ লোকটার বসার ঘরে আমাদের যেখানে বসতে দিয়েছিল তার সামনে টেবিলে একটা বাজারের ফর্দ পড়েছিল। সেটা যে তারই লেখা তাতে আমার কোনো সন্দেহই নেই। আর সেই হাতের লেখার সঙ্গে চিঠিতে দেখা হাতের লেখার কোনো মিলই নেই। তবে চিঠি যখন সে লেখেইনি তবে লিখলোটা কি? যেই লিখেছে তার এখন প্রচণ্ড পরিমাণে টাকার প্রয়োজন, আর তাই জন্যই সে রাজীববাবুকে ব্ল্যাকমেল করছে। তবে সেটা যে কে সেটাই খুঁজে বার করতে হবে আমাদের। সেই দিন কোনো রকম এই কেসটি সম্বন্ধে আমাদের কথা হয়। তবে ব্যোমকেশ যে কেসটা নিয়ে সারাদিন ভাবছে তা আমি বুঝতে পারলাম তার ঘন ঘন সিগারেট খাওয়া এবং কপালের কাছের ভ্রুকুটিটা দেখে। সে যে অ্যাস্ট্রেতে বড় একটা ছাইয়ের স্তূপ করে ফেলেছে সেটা হয়তো নিজেই জানে না। তবে রাতের দিকে খাওয়া দাওয়ার পর একটা টেলিফোন এলো। ব্যোমকেশ সেটা তুলে নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ অজিতেশ বক্সি বলছি। হ্যাঁ বলুন দাসবাবু, কি মনে করে? ফোনের আওয়াজ স্পিকারেই ছিল, তাই দাসবাবুর কথা স্পষ্ট শুনতে পেলাম। হ্যাঁ বলছি, একজন প্রাক্তন ফিল্ম জগতের লোক লাল বাহাদুর সিংহানিয়া খুন হয়েছেন। যদি আপনি আসতে চান আসতে পারেন। ব্যাপারটা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। কি নাম বললেন যেন? লাল বাহাদুর সিংহানিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি কেন বলুন তো, আপনি কি লোকটিকে চিনতেন নাকি? আমি এক্ষুনি আসছি, এসেই না হয় সবটা আপনাকে খুলে বলবো। আচ্ছা, আপনি কি একটু গাড়ি পাঠাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই তৈরি হয়ে থাকুন। ওই মিনিট 15-র মধ্যে গাড়ি এসে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণ আমি সামলাই এদিকটা। দাসবাবুর কথা মতো গাড়ি আমাদের নিয়ে গেল খুনের স্থানে। ব্যোমকেশকে ঘটনা শোনার পর থেকেই যেন আরো অনেক বেশি উত্তেজিত মনে হচ্ছে। তবে সেটার যে কারণ কি তা আমি জানি না। ঘটনাস্থলে পৌঁছে দেখি একটি ধুতি পাঞ্জাবি পরা বেশ লম্বা এবং ফর্সা গড়নের লোকের মৃতদেহকে ঘিরে বেশ লোকের জমায়েত সৃষ্টি হয়েছে। লোকটার এই বয়সেও বডি ফিটনেস এবং মুখের গড়ন দেখে সহজেই আন্দাজ করা যায় যে ইনি কোনো বড় মাপের অভিনেতাই ছিলেন। পুলিশ লোক ঠেলে আমাদের সামনে যাওয়ার ব্যবস্থা করে দিল। খুব ভালো করে পরিদর্শন করে দাসবাবুর উদ্দেশ্যে বলল, লোকটাকে খুন করা হয়েছে বটে, তবে সেটা এখানে নয়। খুন করা হয়েছে প্রায় অনেকক্ষণ আগে, কারণ গুলি লাগার জায়গাটা থেকে রক্ত বেরিয়ে সেটা জমাট বেঁধে গেছে। আমার অনুমান বলে এখানে এসে বডিটা ফেলে যাওয়া হয়। সে যাই হোক, বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। রিপোর্ট এলে সব জানা যাবে। খুনের জায়গাটা আশপাশটা ঘুরে ব্যোমকেশ আরও যেন কিছু একটা খুঁজতে লাগলো। এখন যা বুঝছি করার কিছুই নেই আপাতত। যতক্ষণ না ওই ফরেনসিক টেস্টের রিপোর্টটা আসছে ততক্ষণ এখানে মনে হয় হাত গুটিয়ে বসেই থাকতে হবে আমাদের। দাসবাবু ব্যস্ত হয়ে কয়েকটা সাব কনস্টেবলকে দায়িত্ব দিয়ে ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গা বানালো। ওনার সাথে এলো একটি বছর 30-এর মেয়ে এবং একটি বৃদ্ধ লোক। উভয়ের পোশাক পরিচ্ছদে উচ্চবৃত্ততার ছাপ। বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাম পিনাকি সরকার, ইন্সপেক্টর সাহেব। আমি সিঙ্গানিয়া বাবুর ম্যানেজার। এই
মিনিট 45 আগে উনি বাড়ির থেকে বেরোলেন, বললেন খাওয়ার পরে একটু রাস্তায় হাঁটলে রাতের ঘুমটা ভালো হয়। মদের অভ্যেসটা ছাড়ানোর পর বেশ কয়েকদিন ধরে এইরকম চলছিল। কারোর সাথে কোনো শত্রুতা না, কিছু না। আজ যে কি হয়ে গেল। আপনি কি সিংহানিয়া বাবুর মেয়ে? সে ইতিবাচক মাথা নাড়ল। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনি কয়েকদিন ধরে আপনার বাবার মানসিক অবস্থার ব্যাপারে জানাতে পারবেন? মেয়েটি ভাঙা গলায় বলল, আমার আমার বিয়ে হয়ে গেছে বছর 5 আগে। বাবার অমতে বিয়ে করেছিলাম বলে আমার সাথে কোনো সম্পর্ক রাখিনি। এই 3-2 হলো আমি বাড়িতে ঘুরতে এসেছি। আমার থেকে পিনাকি কাকাই বেশি ভালো বলতে পারবে। ঠিক আছে দাসবাবু, চলুন, বাড়িতে ওনার ঘরটা একটু দেখতে হবে। দাসবাবুর জিপে যখন আমরা সবাই উঠলাম তখনই লাল বাহাদুর সিংহানিয়ার বডি নিয়ে আর একটা গাড়ি পোস্টমর্টমের জন্য বেরিয়ে গেল। লোকটার বাড়ি দেখলেই বোঝা যায় সৎপথে টাকা রোজগার করে বানানো অট্টালিকা এটা নয়। রাজীববাবুর গল্প অনুযায়ী খুব একটা ভালো লোক উনি ছিলেন না, সেটা মেনে নেওয়াই যায়। বাড়ির ভেতরের দেওয়ালে সর্বত্র বড় বড় ফিল্ম জগতের তারকাদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি বাঁধিয়ে ঝোলানো আছে। এই তারকাদের অনেককেই আমি চিনি। ম্যানেজার পিনাকি বাবু আমাদের নিচের তলার একটি বড় হল ঘরে নিয়ে গেলে। এইটিকে স্টুডিও বললে ভুল হবে না। ঘরের এক কোণে প্রজেক্টরের মাধ্যমে ছবি উপভোগ করার ব্যবস্থা আছে। তার সামনে লম্বা তক্তপোষের সামনে সাজা আছে একটি কোমর সমান উঁচু পেতলের হুকোদানি। পিনাকি বাবু বললেন, ওখানে বসেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন সিংহানিয়া বাবু। তাছাড়া আর অন্য কোনো ঘরে না যেতেন, না কারোর খবর নিতেন। ব্যোমকেশ সেদিকে এগিয়ে গেল। সামনে রাখা একটি কাঠের বাক্সের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওটি কি? ওটার মধ্যে সমস্ত পুরনো কালেকশনের রিল আছে। এগুলো দেখেই তো দিন কাটাতেন। ব্যোমকেশ বাক্সটি খুলে কয়েকটা রিলের খাপ চোখের সামনে তুলে দেখল। আমি একটু এগিয়ে গেলাম। দেখলাম তাতে ছবির নাম ও প্রধান কয়েকটি তারকার নাম লেখা আছে। বোধহয় এগুলো সিংহানিয়া লোকটা নিজেই লিখেছে। এমন সময় চোখে পড়ল জিনিসটা। দেখলাম একদম রিলের একটি খাপের থেকে ছোট কাগজের অংশ কিছুটা বেরিয়ে আছে। কৌতূহলবশত বললাম, ব্যোমকেশ দেখো তো, ওটা কোনো চিঠি নাকি? ব্যোমকেশ খামটি বের করলো। তারপর যে কাগজের টুকরোটি ওই খামের ভেতর থেকে বেরোলো তা দেখে আমি স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে রইলাম। দেখলাম এটি সেই লেখা গল্প থেকে উধাও হয়ে যাওয়া পাতাটি, অর্থাৎ 27-28 নম্বর পৃষ্ঠা রাজীববাবুর লেখার কাহিনীর। আমি ও ব্যোমকেশ মুখ চাওয়াচাই করলাম। দাসবাবু বললেন, ওটি কি? জখের ধন। চলুন, আমাদের বাড়িতে চলুন, বাকি সবটা বলছি। পিনাকি বাবু, চিন্তা করবেন না, খুব শীঘ্রই আততায়ীকে পুলিশের হাতে তুলে দেব। আমরা বাড়িতে ফিরে এলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পাচ্ছিলাম ঘরের ভেতরে টেলিফোনটা বাজছে। ব্যোমকেশ দ্রুত পায়ে এসে রিসিভারটা তুলে নিল। হ্যাঁ, মিস্টার বক্সি বলছি। কি ব্যোমকেশ বাবু, সিংহানিয়া তো মারা গেল। সত্য অন্বেষণ কত দূর? নিধিরাম বাবু এই খবরটা যখন পেয়েছেন তখন নিশ্চিত থাকুন উনি ধরা পড়লে সেই খবরটাও পেয়ে যাবেন। ধন্যবাদ আমার খবর নেবার জন্য। বলে ব্যোমকেশ সজোরে রিসিভারটা রেখে দিল। দাসবাবু প্রশ্ন করলেন, ব্যোমকেশ ব্যাপারটা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ তক্তপোষে নিজের শরীরটা এলিয়ে দিয়ে বলল, এমন একটি চাল চালা হয়েছে যা সম্পূর্ণ আমার চোখের সামনে, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারিনি। দাসবাবু, আপনি আগে সম্পূর্ণটা শুনুন। বলে ব্যোমকেশ দাসবাবুকে সম্পূর্ণ ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করল। ভদ্রলোকের মুখ দেখেই বুঝলাম উনি পুরো ঘটনাটা কতটা অবাক হয়ে শুনছেন। অবশেষে একটা সিগারেট ধরিয়ে বললেন, সবই তো বুঝলাম ব্যোমকেশ, তাহলে এখানে সিংহানিয়ার ঘরে ওই কাগজটি গেল কিভাবে? সব বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন। পরদিন সকালে দাসবাবু ফরেন্সিক রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে এলেন। বললেন, ব্যোমকেশ, তুমি ঠিকই বলেছিলে। খুন হয়েছে আনুমানিক রাত 10টা 5 নাগাদ। তারপরে বডিটা সেইখানে ফেলে দিয়ে যাওয়া হয়। হ্যাঁ, জানতাম আমার অনুমানই সঠিক হবে। আমরা এবার একটু বেরোবো তালুকদার বাড়ির উদ্দেশ্যে। আপনাকে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনি ফোর্স নিয়ে তৈরি থাকবেন, কারণ
অতিথি আপ্যায়ন আপনাকেই করতে হবে। দাসবাবু সম্মতি প্রকাশ করে চলে গেল। উনি আমাদের ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ তাতেও রাজি হলো না। আমরা রিক্সা নিয়ে তালুকদার বাড়িতে পৌঁছে যখন রাজীববাবুর ঘরে প্রবেশ করলাম, তখন আগের দিনের মতো দেখলাম সঞ্জীববাবু তার বাবাকে ওষুধ খাওয়াচ্ছে। ব্যোমকেশ বলল, ওষুধের শিশিটা আমার একটু চাই সঞ্জীববাবু। সে তো ফুরিয়ে গেছে, এই মাত্র নালায় ফেলে দিয়ে এলাম ব্যোমকেশবাবু। আমি এক কাজ করতে পারি, আমি আপনাকে প্রেসক্রিপশনটা দিতে পারি, যাতে ওই ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন। কোথায় সেটা? সঞ্জীব সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে একটি ডাক্তারের নাম ও টেলিফোন নাম্বার সহ কাগজ বের করে ব্যোমকেশের হাতে দিল। দেখলাম তাতে কয়েকটা ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কিছুই লেখা নেই, এবং সবশেষে লেখা আছে একটি হজমের তরল ঔষধ। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা রাজীববাবু, আপনার রোগটা কি হয়েছিল জানতে পারি? রাজীববাবু ব্যোমকেশের এই কাজকর্মে কিছুটা বিস্মিত হয়ে পড়েছিলেন। তিনি এবার ধাতস্থ হয়ে বললেন, বিশেষ কিছু নয়, তবে কর্মজীবনে একবার শুটিং দেখতে গিয়ে একটা চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। সেই থেকে পিঠের দিকটা একটা চিনচিনে ব্যথা ছিল। তখন বয়স কম ছিল ব্যোমকেশবাবু, অতটা তখন গুরুত্ব দিইনি। হঠাৎ করেই বছর খানেক আগে থেকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকলেই সেই জায়গায় ব্যথা অনুভব করতে শুরু করলাম। সঞ্জীবের তখন সবে সবে চাকরি হয়েছে, বলল আর বেশি কষ্টের কাজ করে লাভ নেই, তার থেকে ধীরে ধীরে বাইরে বেরোনো বন্ধ করে দিলাম। কিন্তু ব্যোমকেশবাবু, সত্যি বলতে তারপর থেকে আমার শরীরের উন্নতি থেকে বেশি অবনতি হয়েছে। এখন চাকর খাইয়ে দেয় বলে দুটো খেতে পারি। সঞ্জীব স্কুলে চলে গেলে আমি পুরো একা হয়ে যাই। ভদ্রলোকের কথা শুনে মায়া হলো আমার। আপনাদের বাড়িতে প্রবেশ করার জন্য অন্য কোনো জায়গা আছে কি? কই না তো। সিংহানিয়া খুন হয়েছে, খবরটা পেয়েছেন আশা করি আপনি। ভদ্রলোক কথাটা শুনে প্রায় আঁতকে উঠলেন। তারপর বললেন, খুন? কখন, কিভাবে? সব বলবো রাজীববাবু, এবং আপনার খোয়া যাওয়া গল্পটির পাতাটিও উদ্ধার হয়েছে। এত ভালো খবর ব্যোমকেশবাবু, কোথায় পেলেন সেটা? কেন, সিংহানিয়ার ঘরে। কি অদ্ভুত ঘটনা ব্যোমকেশবাবু, এটা কিভাবে সম্ভব? মানে আপনি কি নিশ্চিত? ব্যোমকেশ পকেট থেকে ওই 27-28 নম্বর পাতাটি বের করে সমীরবাবুর চোখের সামনে ধরল। তারপরে বলল, দেখুন তো, এটি সেই কাগজ কিনা। ভদ্রলোকের চোখ আটকে গেল কাগজটির দিকে। ঠোঁটের চামড়া কয়েকবার যেন কেঁপে উঠল বিস্ময়ে। ব্যোমকেশ বলল, এই কাগজে সিংহানিয়ার প্রয়াত স্ত্রী এবং তার বাপের বাড়ি সম্বন্ধে আপনি লিখেছেন, যদি আমি খুব ভুল না করে থাকি। এই পাতাটি আমি একবারও ব্যোমকেশের থেকে নিয়ে পড়িনি, তবে এখন ওর মুখে কথাটা শোনার পর মনে হলো আরও কয়েকটা জটিল রহস্য বাড়ল বই কমল না। রাজীববাবু নিচু গলায় বললেন, আমি সেইবার সিংহানিয়াকে নিজের হাতে স্ত্রীকে খুন করতে দেখেছিলাম। তবে আমি বাংলোর যেখানে বসে লেখালেখি করছিলাম তার থেকে খানিকটা দূরেই ছিল একটা জঙ্গল। আর লেখালেখি করে ক্লান্ত শরীরে যখন আমি ঘুরতে ঘুরতে ব্যাপারটা লক্ষ্য করি, তখন বেশ দেরি হয়ে গেছে। আমি লুকিয়ে দেখলাম সিংহানিয়া তখন নিজের মৃত স্ত্রীর দেহটা মাটিতে পুঁতে দিচ্ছে। পাশে শুয়ে অঝরে কেঁদে চলেছে তার একটি দুধের শিশু। আমি তখনই লোক জড়ো করে সবটা মানুষের সামনে আনতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ সিংহানিয়া লোকটার কাছে থাকতো সবসময় আগ্নেয়াস্ত্র। সে আমাকেও শেষ করে দিত সেই মুহূর্তের মধ্যে। তখন ওই ছোট শিশুটির কি হতো? তাই লোকটা তখন বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেল, তখন আমি গিয়ে তাকে উদ্ধার করলাম। সঞ্জীব মোটে তখন 10 মাসের বাচ্চা। তাকে বুকে জড়িয়ে নিয়ে আসি বাংলোতে। বড় ছেলে অনিস তখন অনেক ছোট। কোনোদিন সে বুঝতে দেয়নি যে সঞ্জীব আমার আসল ছেলে নয়। একা হাতে মানুষ করা শুরু করি সেই দুধের ছোট শিশুটিকে। আর তখন থেকেই মনের মধ্যে জমতে থাকে ক্ষোভ। কেনই বা এমন করলো সিংহানিয়া? কেন শেষ করে দিতে চেয়েছিল ছোট বাচ্চাটির জীবন? আর তার থেকেই আপনার ভিতর জন্ম নেয় প্রতিশোধের আগুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানুষরূপী পশুটাকে শেষ করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি খালি এতকাল চুপ ছিলাম সঞ্জীব বড় হয়ে উঠুক তার অপেক্ষায়। তখন সিংহানিয়া বোম্বেতে বড় অ্যাক্টর, তাকে ধরে শাস্তি দেওয়া অসম্ভব।
চারিপাশে সে ঘিরে থাকতো অজস্র পাহারায়। তাই তখন তাকে নিজের কুকর্মের সাজা দেওয়া হয়ে ওঠেনি। কিন্তু আমি নিজের লেখা শেষ গল্পে এই সব ঘটনা উল্লেখ করে গেলাম ব্যোমকেশবাবু। আপনি এটাকে প্রমাণ স্বরূপ ব্যবহার করতে পারেন, আর সিংঘানিয়া যে একজন খুনি ছিল তাও প্রমাণ করতে পারেন। কিন্তু আপনি নিজে খুন করতে গেলেন কেন রাজীববাবু? আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো কাছে নেই। আপনি তো পুলিশকেও সবটা জানাতে পারতেন। কি হতো জানিয়ে? সিংঘানিয়ার বয়স এখন 60-এর ওপারে। অত পুরানো মামলা কোর্টে উঠলে এমনি সে মাত্র কয়েক বছরের জেল হয়েই ছাড়া পেয়ে যেত। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম ওকে ধুকতে ধুকতে মরতে। এত সহজ মরণ আমি ওকে মরতে দিতাম না। অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিলাম, তবে একদিন জানতে পারি লোকটি অভিনয় ছেড়ে এখন পুরোপুরিভাবে কলকাতায় বসবাস শুরু করেছে। অর্থাৎ তবে থেকেই মনের মধ্যে জেগে উঠল প্রতিশোধের আগুন। খোঁজ নিয়ে জানতে পারলাম লোকটা বিকাল বিকাল নাগাদ রাস্তায় হাঁটতে বেরোয়। তাই বেআইনিভাবে লুকিয়ে একটা বন্দুক জোগাড় করি আমি। তবে শেষ পর্যন্ত লোকটা মৃত্যুর আগে আমার সামনে মাটিতে গড়িয়ে নিজের পূর্বে করা অপকর্মের জন্য শোক প্রকাশ করে, কিন্তু আমার প্রতিশোধের আগুন নেভে লোকটাকে খুন করেই। ব্যোমকেশ এবার গম্ভীর মুখে বলল, আর আপনার ছেলে? ও যখন কিছুই জানে না, ওকে জানাবার দরকার নেই। আমি একদম সুস্থ এবং এই বয়সেও সহজেই হাঁটাচলা করতে পারি ব্যোমকেশবাবু। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই চোখে জল নিয়ে ঘরে প্রবেশ করল সঞ্জীববাবু। বাবা, তুমি আমার জন্য এত কিছু করলে, এতটা ভালোবাসো তুমি আমাকে বাবা। নিজের ছেলে না হওয়ার পরও সেই ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো তুমি আমায়। একটা দিনও বুঝতে দাওনি যে আমি তোমার নিজের ছেলে নই। আজ আমি সবটা লুকিয়ে শুনছিলাম দরজার বাইরে থেকে, কিন্তু কিন্তু সত্যটা জানার পর আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কেন এমন করলে বাবা, কেন কেন? রাজীব তালুকদার নিজের হাত তার ছেলের মাথায় রেখে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসা রে বোকা, ভালোবাসা। আমার সোনার মানিক চাঁদ, যাকে লোকটা শেষ করে দিতে চেয়েছিল তাকে ছেড়ে দিই কেমন করে? আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা, যবে জঙ্গলের মধ্যে প্রথমবারের মতন আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। পারিনি ফেলে চলে আসতেছে তোকে। আমি দেখলাম রাজীববাবুর চোখের কোণ বেয়ে তখন নেমে আসছে অজস্র অশ্রুধারা। আমি আর ব্যোমকেশ কিভাবে যে নিজের চোখের জল ধরে রয়েছি তা বলতে পারবো না। হয়তো এই ভাবের কোনো নাম হয় না, এটাকেই হয়তো বলে নিখুঁত ভালোবাসা। ব্যোমকেশবাবু, আপনি আমায় গ্রেফতার করুন, আমি আসল খুনি। সিংঘানিয়া লোকটাকে আমি খুন করি, আর সবটা সাজাই নিজের মাথা দিয়ে। আর আপনাকে আমি ডেকে এনে তদন্ত করতে বলি, কারণ আপনি সত্য অনুসন্ধান করেন, আর সমস্ত সত্য আপনার মাধ্যমে জানিয়ে দিয়ে যাওয়ার জন্য আপনার প্রমাণ লাগলে সমস্ত কিছু পেয়ে যাবেন ওই লেখা গল্পটির মধ্যে। সেই দিন যে মনের মধ্যে কি ভার নিয়ে আমরা তালুকদার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তার অন্ত নেই। অনেক কেস আমরা দেখেছি, কিন্তু এটার মতো অদ্ভুত কেস কোথাও দেখিনি। হয়তো এটাকেই বলে নিখুঁত ভালোবাসা। তবে কোর্টে যখন মামলাটা ওঠে, সমস্তটা প্রমাণ হয় যে সিংঘানিয়াই খুনি ছিল, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য লেখক রাজীব তালুকদারের মাত্র 5 বছরের কারাবাস হয়। কিন্তু এই ঘটনা আমি যতদিন বাঁচব ততদিন আমার মনে থাকবে। এটা ব্যোমকেশের কাছে আসা একটা অদ্ভুত কেস রূপে আমার গল্পে স্থান পাবে। জানুয়ারি মাসের এক তীব্র শীতের সকাল। কুয়াশা ঘেরা পাহাড়ের ঢালে ছোট্ট গ্রাম সিলারিগাঁও তখনও ঘুমে আচ্ছন্ন। এই গ্রামে লোকবসতি খুবই কম, আর পরিবেশ এতটাই নির্জন যে মানুষ ফিসফিস করে কথা বললেও তা যেন কোথাও দূর থেকে শোনা যায়। ঠিক এমন সময় হঠাৎ করেই জমিদার সুধাংশু রায়ের প্রাসাদ প্রমাণ বাড়ি থেকে ভেসে এলো এক আর্ত চিৎকার।
বাড়ির লোক যখন সেই চিৎকার শুনে দৌড়ে গেল সুধাংশু রায়ের ঘরের দিকে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ সুধাংশু রায়, যার নাম সবাই ভয় আর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে, তাকে পাওয়া গেল নিজের ঘরে গলা কাটা অবস্থায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সেটা ভেঙে প্রবেশ করতে হয় বাড়ির লোকেদের। জানালাও ছিল বদ্ধ অবস্থায়, অথচ মেঝেতে রক্তের ছাপ স্পষ্ট। ছেঁড়া কাগজের টুকরো আর একটি অদ্ভুত পুরনো মানচিত্র সেখানে পাওয়া গেল। আর সেই ছেঁড়া কাগজটায় সোজা সরল ভাষায় লেখা ছিল, গুপ্তধনের লোভী অভিশাপের কারণ, বেশি কৌতূহল ভালো নয়। যে এই গুপ্তধনের সন্ধান করবে, অভিশাপ এইভাবেই তাকে গ্রাস করবে। আমি আর ব্যোমকেশ কয়েকদিন হলো ছুটি কাটাতে এসেছি এই পাহাড়ের কোলে ছোট্ট শহর কালিম্পংয়ে। আমাদের উদ্দেশ্য নিতান্তই সাধারণ। কলকাতায় একটার পর একটা কেসের ঠেলায় ব্যোমকেশ অতিষ্ঠ হয়ে শেষ অবধি বলে ওঠে, অজিত, বুঝলে ভাইয়া, এবার একটু ছুটি ভোগের দরকার আছে। মনটা এবার কেমন পাহাড় পাহাড় করছে। আর মন ভালো করার ঠিকানা তো এই একটাই। কি, চলো বেরিয়ে পড়া যাক। যেমন বলা তেমন কাজ। আমরা কালিম্পং শহরে পৌঁছাই রাতের অন্ধকারে। তাই পরের দিন ঘুম ভাঙার সাথে সাথেই আমরা সাক্ষী হই কালিম্পংয়ের ঘন কুয়াশা ঢাকা একটা অসাধারণ সুন্দর সকালের সাথে। হোটেলের বাইরে থেকে ভেসে আসছে নানা রকম পাখিদের মিষ্টি ডাক। তবে এর মাঝেও সূর্যমামা ওঠার সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে নিজের অপরূপ সুন্দর রূপ উজাড় করে দিল। আমি যতবার কাঞ্চনজঙ্ঘা দেখি ততবারই যেন মুগ্ধ হয়ে উপভোগ করি সৃষ্টিকর্তার সৃষ্ট এই অসাধারণ ভাস্কর্য। ব্যোমকেশও তখন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে সেই সুন্দর অবিস্মরণীয় কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করছিল। তবে কিছুক্ষণ পরেই বেয়ারা আমাদের চা আর সেই দিনের খবরের কাগজটা ঘরে দিয়ে গেল। গরম চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই খবরের কাগজটা খুলে দেখলাম একটা খবর আমায় খুব আকর্ষণ করল। ব্যোমকেশ পাশেই ছিল। আমি তাকে পড়ে শোনালাম। ছোট পাহাড়ি গ্রাম সিলেরিগাঁওয়ের জমিদার সুধাংশু রায়ের রহস্যজনক খুন। বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, আর সাথে পাওয়া গেছে একটা অদ্ভুত মানচিত্র, যা নাকি গুপ্তধনের ইঙ্গিত। আর এই খুনের কিনারা করার জন্য প্রয়োজন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন গোয়েন্দার। ব্যোমকেশ ঘটনা শুনে হাসতে হাসতে বলল, বুঝলে অজিত, সিলারিগাঁও কিন্তু কালিম্পং থেকে খুব বেশি দূরে নয়, ঘন্টা পাঁচেকের রাস্তা। গুপ্তধনের খোঁজ, অভিশাপের গুজব আর একজন ধনী জমিদারের মৃত্যু, নিঃসন্দেহে ব্যাপারটা আকর্ষণীয়। ছুটি ভোগের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কাজটা হলে মন্দ হয় না, কি বলো? শুনেছিলাম ঢেঁকি নাকি স্বর্গে গিয়েও ধান ভানে, আজ তা দেখেও নিলাম। আমার আপত্তি নেই, কাগজে যখন গোয়েন্দা চাই বলে বিজ্ঞাপন দিয়েছে তখন আর অপেক্ষা করে লাভ কি? চলো বেরিয়ে পড়াই যাক। ব্যোমকেশ বলেই রেখেছিল সে বেরোবে, তাই আমরা আর দেরি করিনি। সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে তৈরি হয়ে নিলাম। একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। কি জানি কি রয়েছে কপালে। ব্যোমকেশ আগেই বলেছিল কালিম্পং থেকে গ্রামটার দূরত্ব ঘন্টা পাঁচেকের পাহাড়ি পথ। গাড়ি যত ওপরে উঠছে ঠান্ডা হাওয়ার তীব্রতাও যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে পাইন গাছের সারি, আর মাঝে মাঝে চোখে পড়ছে একটা দুটো ছোট পাহাড়ি গ্রাম। ব্যোমকেশ আগেই ফোন করে জানিয়েছিল যে আমরা আসব। জমিদার বাড়ি পৌঁছে দেখি সেখানকার পরিবেশ বেশ ভারী। আর গাড়ি যখন পথ শেষ করে জমিদার বাড়ির গেটে এসে দাঁড়ায়, তখন বুঝতে পারি বাড়িটা পাহাড়ের ওপরে এক চমৎকার জায়গায় অবস্থিত। বাড়ি বললে ভুল হবে, কারণ এটা যেন মস্ত এক পাহাড়ি ধাঁচে নির্মিত প্রাসাদ। বিশাল কাঠের দরজা, লোহার ফ্রেমের জানলা, আর বাইরে গেটে অবস্থান করছে দুটো পাথরের কাজ করা সিংহ মূর্তি।
দারোয়ান গেট খুলে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একজন বয়স 30-এর জোয়ান লোককে। পরে জেনেছি তিনি হলেন মৃত জমিদারের ভাই দীপনারায়ণ রায়। তিনি আমাদের দেখে নমস্কার জানিয়ে অভ্যর্থনা জানালেন। ব্যোমকেশ বাবু, আমাদের পরিবারের আজ চরম বিপদ। দাদার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। গ্রামের লোকেরা বলছে এটা নাকি অভিশাপ, কিন্তু আমি জানি গুপ্তধনের লোভই দাদার মৃত্যুর কারণ হতে পারে। অভিশাপ বলে কিছু হয় না দীপনারায়ণ বাবু। যে রহস্য যত বেশি ধোঁয়াশা তৈরি করে, মানুষ তখন তাকে লুকোনোর জন্য অভিশাপের নাম দেয়। আমি অন্তত সত্যান্বেষী হিসেবে এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। সে যাই হোক, আমি ঘটনাস্থল একবার ঘুরে দেখতে চাই, যেখানে আপনার দাদার মৃত্যু ঘটেছে। অবশ্যই, আপনারা আমার সাথে আসুন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে হরিণের শিংও যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম, বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনও অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। আর এটাই যে জমিদারের শোয়ার ঘর ছিল তার বলে দিতে হয় না। দরজার লক ভাঙা, অর্থাৎ মৃতদেহ উদ্ধার হয়েছে দরজা ভেঙেই আশা করা যায়। তবে খুনটা হলো কিভাবে? মেঝেতে এখনো লেগে রয়েছে রক্তের দাগ, আর একটি পুরনো মানচিত্রের টুকরো পাশের দেরাজের ওপরে রাখা। ব্যোমকেশ প্রথমে গিয়েই সেটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখল। আমিও দেখলাম নকশাটা, আর এটাই সেই গুপ্তধনের নকশা, সেটা বলে দিতে হয় না। আচ্ছা দীপনারায়ণ বাবু, এই মানচিত্রের কোনায় একটা অদ্ভুত প্রতীক আছে। এটা কি কোনো মন্দিরের চিহ্ন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা একটি মন্দির। দাদা বহুবার সেখানে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে, তবে তিনি কিছু পেয়েছিলেন কিনা বলতে পারবেন না। আর এই হুমকি চিঠিটা পড়েছিল মৃতদেহের পাশে। এই যে। বলে ভদ্রলোক পকেট থেকে বার করে আনলেন একটা দলা মোচা করে ভাঁজ করা একটি কাগজ, যেখানে লেখা, গুপ্তধনের লোভী গ্রাস করবে তার সন্ধানকারীকে। এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকেন? আমি সবার সঙ্গে কথা বলতে চাই। বাড়িতে লোক বলতে দাদা স্ত্রী শ্রেয়া রায় এবং তার একমাত্র ছেলে সৌরভ রায় এবং দাদার সহকারী অজয় ঘোষ। আর সবসময় কাজের জন্য একজন চাকর আছে। ড্রাইভার আর গেটের দারোয়ানকে তো আপনি দেখেছেন। আমি সবাইকে এক এক করে ডেকে দিচ্ছি, সবাই আপনাকে এই তদন্তে সাহায্য করবে। আমরা সেই ঘর থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ঘরটা বন্ধ করে দেওয়া হলো। আমরা এবার বেরিয়ে গিয়ে বসলাম পাশের একটি ঘরে। প্রথমেই আমাদের সাথে দেখা করতে এলেন জমিদার বাবুর স্ত্রী। ভদ্রমহিলা এখনও তার স্বামীর মৃত্যু কাটিয়ে উঠতে পারেননি, তাই চোখ এখনও তার কান্নায় ভেজা। ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার স্বামী অর্থাৎ সুধাংশুবাবু কি আপনার সঙ্গে গুপ্তধন উদ্ধার নিয়ে কখনো কোনো কথা বলতেন? আর তার মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন? এমনি তো তিনি কারোর সাথে বেশি কথা বলতেন না, কিন্তু শেষের কটা দিন আমার স্বামী বলেছিলেন তিনি নাকি গুপ্তধনের খুব কাছেই পৌঁছেছেন। আমি তাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তার ওই গুপ্তধনের লোভী তাকে শেষ করে দিল। আর কেই বা তাকে খুন করতে পারে ব্যোমকেশবাবু বলুন? তিনি যে ঘরে রাতে কাজ করছিলেন সেটা তো বন্ধ ছিল। তার মানে আপনি বলছেন সেদিন রাতে সুধাংশুবাবু নিজের ঘরে কাজ করছিলেন অনেক রাত অবধি, আর আপনি তখন কোথায় ছিলেন? আমি তো আমার ছেলের ঘরেই শুয়েছিলাম। ছেলে কলকাতায় বড় কলেজে পড়াশোনা করে। ওর বাবার মৃত্যুর সংবাদ পেয়েও ছুটে এসেছিল। ও ওইসব খুনের সময় তো ছিল না, আর ও এই খুনের ব্যাপারে বিশেষ কিছু জানেও না। ঠিক আছে, আপনি এবার সেক্রেটারি অজয় ঘোষকে পাঠিয়ে দিন। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই বাইরে একটা কাশির শব্দ শুনতে পেলাম। বলছি আসতে পারি? হ্যাঁ অলোকবাবু, আসুন। আপনার প্রথম প্রশ্ন হলো, আপনি এখানে কতদিন কাজ করছেন? আর জমিদার বাবুর মৃত্যুর জন্য আপনি কি কাউকে সন্দেহ করেন? দেখুন গোয়েন্দাবাবু, সুধাংশু রায় তার জমিদারি জীবনে অনেক শত্রু তৈরি করেছিলেন। গ্রামের অনেকেই তার প্রতি বেশ ক্ষুব্ধই ছিল। যে কেউই প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুন করতেই পারে।
আর আমি এই কয়েক মাস হলো কাজ করছি। এর আগে যে কাজ করত তার নাম অলোক সেন। তাকে জমিদার বাবু অন্য কাজে দরকার বলে আমাকে এই কাজে বহাল করেছিলেন। ব্যোমকেশ অজয়ের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বলল, আপনি ভুল করছেন অজয়বাবু, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী, আর সত্য অনুসন্ধানই আমার পেশা। সে যাই হোক, জমিদারবাবুর শত্রু হওয়ার কারণ? ও আচ্ছা আচ্ছা, মাফ করবেন। দেখুন, ধনির যে শত্রু হবে তা তো আপনাকে আর আলাদা করে বলে দিতে হবে না ব্যোমকেশবাবু। প্রথম কথা, ব্যবসার জন্য ও টাকার জন্য অনেক সময় অনেকজনের সঙ্গে বেশ মনোমালিন্য হয় ওনার। তাই খুন তো প্রতিশোধ নিতেও অনেকেই করে থাকতে পারে। আর সন্দেহের কথা যদি বলেন, না না, আমি ওটা ঠিক বলতে পারবো না। আমার ওই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, মাফ করবেন ব্যোমকেশবাবু। আচ্ছা ঠিক আছে অজয়বাবু, আপনি এখন আসতে পারেন, তবে ভবিষ্যতে তদন্তের জন্য আপনাকে আবার ডাকা হতে পারে। ভদ্রলোক বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ব্যোমকেশ চিন্তিত স্বরে বলল, প্রতিশোধ আর লোভ এই দুটো সাধারণত একসঙ্গে চলে, তবে এই খুনটা খুবই মাথা খাটিয়ে করা হয়েছে তা বলে দিতে হয় না। আমাদের সময় নষ্ট করা যাবে না। এই মানচিত্র আমাদের রহস্যের পরবর্তী ধাপ দেখাবে। জমিদারবাবু গুপ্তধনের কথাটা সন্ধান পেয়েছিলেন, সেটা একবার খুঁটিয়ে দেখা দরকার। জমিদারের রহস্যময় খুন আর গুপ্তধনের মানচিত্রের সূত্র ধরে আমাদের পরবর্তী কাজ ছিল জমিদার সুধাংশু রায়ের শত্রু এবং তাঁর জীবনের অজানা দিকগুলো খুঁজে বের করা। তাই পরের দিন সকালে দীপনারায়ণ রায়কে ওই ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি জানালেন, শত্রুর কথা যদি আপনি বলেন ব্যোমকেশবাবু, রজন দত্ত আমাদের পরিবারের এক সময়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। দাদা আর রজনের একসঙ্গে ব্যবসাও শুরু করেছিলেন। তবে রজনের একটা দুর্বলতা ছিল, লোভ। একসময় রজন আমাদের ব্যবসার টাকা নিজের কাজে ব্যবহার করার চেষ্টা করে। দাদা বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। ফলে রজন একদিকে ব্যবসা হারায় আর অন্যদিকে মান ইজ্জত শেষ হয়ে যায়। শোনা যায় সেই মনের দুঃখে গ্রাম ছেড়ে চলে যায়। ব্যোমকেশ কথাটা শুনে গম্ভীরভাবে বলল, লোভ এবং অপমান দুই একজন মানুষকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিতে পারে। তবে এর সঙ্গে গুপ্তধনের মানচিত্রের কি সম্পর্ক? রঞ্জন কি ফিরে এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল? এ ব্যাপারে আমি নিশ্চিত নই ব্যোমকেশবাবু। তবে কয়েকদিন আগে গ্রামে একজন অচেনা লোককে ঘোরাঘুরি করতে দেখেছে গ্রামের কিছু মানুষ। তার চেহারার বর্ণনা শুনে মনে হচ্ছে সে রজন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আর একবার একটু আপনার দাদার ঘরটা খুঁজে দেখতে চাই। আসলে আগের দিন আপনার দাদার টেবিলে একটা ডায়েরি আমার চোখে পড়েছিল। ভদ্রলোক আশা করি ডায়েরি লিখতেন, কিন্তু কাল বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করার দরুন সেটি দেখা হয়নি। অবশ্যই। তবে ব্যোমকেশবাবু, আমার মনে হয় ওই ডায়েরি পড়ে আপনি হতাশ হবেন। কারণ দাদা বেশি দিন ডায়েরি লিখতেন না। হঠাৎ করেই যদি কোনো স্মরণীয় বা বিশেষ দিন তার জীবনে ঘটলে তিনি সেটা ডায়েরির পাতায় বন্দী করতেন। হতাশ হতে আমার কোনো অসুবিধাই নেই দীপনারায়ণবাবু। এই কেসের কিনারা করতে গেলে এটা অত্যন্ত প্রয়োজনীয় তথ্য হতে পারে। আর তোমার দাদার ওই টেবিলে রাখা ডায়েরিটাই আমার দরকার। দীপনারায়ণবাবু আপত্তি জানান। তিনি তৎক্ষণাৎ সেটি এনে ব্যোমকেশের হাতে তুলে দেন। ব্যোমকেশ বোধ করি আজ আর কোথাও বেরোবে না। জমিদারবাবুর ডায়েরি পড়ে সে তথ্য খুঁজতে বসবে আজ। আমি আর কি করি, বাড়ির ব্যালকনিতে বসে সামনের পাহাড়ের কোলে ভেসে যাওয়া মেঘের খেলা দেখছিলাম। তবে আমার মাথায় ঢুকছিল না যে বাড়ির বড় গেটে পাহারাদার আছে, বাড়িতে রাতে লোক আছে, তার ওপর জমিদারের ঘরের দরজা রাতে বন্ধ ছিল। খুনি কিভাবে তাকে খুন করল? একটার পর একটা রহস্য যেন মেঘের মতো ভেসে আসছিল। আর ব্যোমকেশ জানে এই রহস্যের সমাধান করতে হলে চাই সঠিক তথ্য। তাই সে সেটাই সংগ্রহ করতে বসেছে। সময় মতো আমাদের দুপুরে খাওয়ার জন্য ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়
সবই আছে। খাওয়ার টেবিলে যেন আমরা উঠতে যেতে চাইলেও খাওয়ার যেন ফুরোতেই চায় না। খাওয়া দাওয়ার এত এলাহি আয়োজন দেখে বুঝতে পারলাম জমিদার বাড়ির অতিথি আপ্যায়ন অত্যন্ত নিপুণভাবে করা হয়। সে যাই হোক, আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে একটু ব্যোমকেশ খাওয়া দাওয়া সেরে ঘরের মধ্যেই সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক পায়চারি করছিল। আমি বুঝতে পারলাম ও কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি তো সারা দুপুর বসে ডায়েরিটা পড়ছিলে, সেটা দিয়ে কি কোনো নতুন তথ্য আবিষ্কার হলো? ব্যোমকেশ একবার সিগারেটে টান দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা কাগজ বার করে আমার হাতে দিল। আমি যতদূর দেখে বুঝলাম এটা কোনো হুমকি জাতীয় চিঠি, আর চিঠিটা পড়ে আমার শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল, সুধাংশু, একদিন তোমার প্রতিটি কাজের জন্য আমি প্রতিশোধ নেব। তুমি আমার জীবন ধ্বংস করেছ, তবে মনে রেখো, আমি তোমাকে শেষ করে ছাড়ব। চিঠিটা পড়ে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না, খুনের উদ্দেশ্যটা কি? গুপ্তধনের জন্য কি সে খুন করলো, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য? আচ্ছা, তোমার কি মনে হয়? বুঝলে অজিত, খুনির উদ্দেশ্য খুঁজে পাওয়া খুবই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঞ্জন যদি খুন করে থাকে তবে সে শুধু প্রতিশোধই নেয়নি, বরং সে গুপ্তধনের নকশা উদ্ধার করতেও খুনের পরিকল্পনা করতে পারে বলে আমার বিশ্বাস। তবে এখন কি করণীয়? বিকেলে একবার গ্রামের মন্দিরের দিকে যেতে হবে। যে নকশার টুকরো আমাদের হাতে এসেছে সেটাই যে মন্দিরের উল্লেখ আছে সেটা একবার ঘুরে আসা দরকার, যদি কোনো নতুন তথ্য উদ্ধার হয়। যেমন বলা তেমন কাজ। সেই দিন বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। দীপনারায়ণবাবু আমাদের সাথে যাবেন বলেছিলেন, কিন্তু ব্যোমকেশ জানায় আমরা খুঁজে নিতে পারব। আসলে আমি জানি ব্যোমকেশ তদন্তের ব্যাপারে খোঁজ করতে যাচ্ছে, এতে সে আর কাউকে নিতে চায় না। আমরা পাহাড়ি গ্রামের পথ ধরে মানুষজনকে জিজ্ঞেস করতে করতে এগিয়ে চললাম। গ্রামের এক জায়গায় একটা চায়ের দোকান দেখে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, এই সমস্ত গ্রামের চায়ের দোকান হলো সমস্ত রকম আড্ডা ও খবর বিনিময়ের স্থান। চলো ভাইয়া, একটু চা খেয়ে আসা যাক। দোকানে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। ব্যোমকেশ ওনাকে 2 কাপ চা দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি এখানকার জমিদারবাবুর মৃত্যুর ব্যাপারে শুনেছ নিশ্চয়ই। তোমাদের কি মনে হয় কিভাবে ওনার মৃত্যু হয়েছে? আপনারা শহরের বাবু বলে মনে হচ্ছে। জমিদার বাবুর মৃত্যুর ব্যাপারে আমরা জানি না, কিন্তু ওনাকে যে কোনো অভিশাপ মেরেছে তা আমরা বুঝতে পারি, কারণ উনি অনেক দিন ধরেই এই মন্দির আর মন্দিরের পাশের জঙ্গলে একা একা কিছু খুঁজছিলেন। হয়তো ওনার পেছন পেছন কোনো অপশক্তি ওনার বাড়ি পৌঁছে গেছিল, ওরাই ওনাকে মেরে দেয়। আচ্ছা কাকা, তুমি ওসব ছাড়ো। এখানে কি কয়েকদিন ধরে কোনো অদ্ভুত ও নতুন লোককে ঘোরাঘুরি করতে দেখেছো? হ্যাঁ, কয়েকদিন ধরে একটা পাগল ওই মন্দির আর তার আশেপাশে গ্রামে দেখা যাচ্ছে। আগে আমরা কোনোদিন পাগলটাকে দেখিনি, লোকটা যেন হঠাৎ করেই আসে আর উবে যায়। একদিন তো আমার দোকানে এসেও বসেছিল। তবে অদ্ভুত হলো, লোকটা পাগলামো করলেও সে কিন্তু চা খেয়ে আমার হাতে চায়ের দাম হিসেবে 2 পয়সা ধরিয়ে দিয়েছিল। বড়ই অদ্ভুত ঘটনা, পাগল চা খেয়ে পয়সা দিচ্ছে, এটা তো কখনো শুনিনি। যাই হোক, গ্রামের মন্দিরটা কি সামনে কাকা? বৃদ্ধ ভদ্রলোকের বলা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতেই মন্দিরটা চোখে পড়ল। এটি একটি মহাদেবের মন্দির, তবে আশা করি এখন বিকেল হয়ে যাওয়ার কারণে বন্ধ ছিল। কিন্তু মন্দিরের পাশে একটা ছোট কুঁড়ে ঘর জাতীয় ছোট পাহাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন একজন গেরুয়া বসন পরিহিত পুরোহিত। ব্যোমকেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, এটাই রায় জমিদারদের প্রতিষ্ঠা করা মন্দির, তাই তো? আর আমরা রায়বাড়ি থেকেই আসছি। আপনার থেকে কিছু তথ্য জানতে চাই, আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। জানি জানি, আমাকে সুধাংশু রায়ের মৃত্যুর কথা জিজ্ঞাসা করতে এসেছো তো? আসো, বসো মন্দিরে। আমার নাম বিজয় ত্রিপাঠী।
প্রায় 30 বছর এই মন্দিরের নিত্য সেবা আমি করছি। তোমাদের যে গুপ্তধন নিয়েও জিজ্ঞাসা থাকবে আমি সেটাও বুঝতে পারছি। আমরা মন্দিরে প্রবেশ করতেই পুরোহিত মশাই গর্ভগৃহের দরজা খুলে দিলেন। মহাদেবের মূর্তির সামনে প্রণাম জানিয়ে আমরা ওনার উত্তরের অপেক্ষায় বসলাম। জমিদার সুধাংশু রায় এক প্রাচীন গুপ্তধনের বিষয়ে জানবার পর থেকেই একটু বেশি অস্থির হয়ে উঠেছিলেন। তিনি আমাকেও বহুবার বলেছিলেন সেটা নাকি তার পরিবারের সম্পত্তি। আমি তাকে বহুবার বারণ করেছিলাম ওইসব বিপদকে যেন না ডেকে নিয়ে আসে, কিন্তু তিনি আমার কথা একদমই শোনেননি। আর শেষমেশ সেই অভিশাপই গ্রাস করলো তাকে। তার মানে আপনি বলতে চাইছেন ওই গুপ্তধন সত্যি আছে? আগে হ্যাঁ, গুপ্তধন তো আছেই। আমি আসলে কোনোদিন চাইনি যে জমিদার বংশের কারোর উপরে কোনো বিপদ নেমে আসুক, তাই ব্যাপারটাকে গোপন রাখি। আর সত্যি বলতে গুপ্তধন যে আসলে কোথায় আছে তার সত্যিকারের হদিশ কিন্তু কেউ জানে না। আমরা যখন মন্দির দিয়ে বেরোলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পাহাড়ি গ্রামের সন্ধ্যা নামে ঝপ করে, আর সাথে নামে ঠান্ডা। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। এখানে সন্ধ্যের পর থেকেই রাস্তায় যেন জনমানুষ কমে আসে। আমরা একটু আগে এগোনোর সাথে সাথেই হঠাৎ করে একটা গাছের নিচে একটা অদ্ভুত দর্শন লোকের দেখা পেলাম। লোকটার মুখ ভর্তি পাকা দাড়ি, শরীরে ছিন্ন ভিন্ন পোশাক, চোখ দুটো অদ্ভুত রকমের লাল, আর তার কাঁধে ছিল একটা বস্তা। লোকটা আমাদের দেখেই হঠাৎ করে একটা আদলা ইট তুলে ছুঁড়ে মারলো আমাদের দিকে। অতর্কিতে এমন আক্রমণ আমরা কল্পনাও করতে পারি। ইটটা পাশের একটা গাছের গুঁড়িতে লাগলো। ব্যোমকেশ ছুটে পাগলটার দিকে তেড়ে গেল, কিন্তু পাগলটা যেন নিজের আনমনে চিৎকার করতে করতে পালাতে পালাতে বলতে লাগলো, গুপ্তধন গুপ্তধন, যে আসবে সে মরবে, অভিশাপ কাউকে ছাড়বে না। তুই আয়, আমি আসি, সবাই মরবে, গুপ্তধন, খালি গুপ্তধন। ব্যোমকেশ খানিকটা পেছনে ছিল। সেই সুযোগে লোকটা বোধ করি তীব্র গতিতে ছুটে পালিয়েছে। আমি হঠাৎ ওর হাতে একটা ছোট ভাঁজ করা ছেঁড়া কাগজ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করি, এই ব্যোমকেশ, তোমার হাতে ওটা কি? এটা একটা ছেঁড়া নকশা, আর যতদূর মনে হচ্ছে আমাদের জমিদার সুধাংশু রায় যে নকশাটা পেয়েছিলেন এটা তাঁরই ছেঁড়া অংশ। তবে এখন প্রশ্ন হলো এই পাগলটাকে, আর এর কাছে ওই ছেঁড়া নকশার অর্ধেক অংশটা এলো কি করে? মনের মধ্যে অসংখ্য প্রশ্ন নিয়ে আমরা ফিরে এলাম জমিদার বাড়িতে। আমি জানি ব্যোমকেশ এখন নিজেকে ডুবিয়ে দেবে ভাবনার জগতে। ও প্রতিটা রহস্য এখন নিজের মনের মধ্যে সাজিয়ে নিতে চাইছে, তাই আর ওকে বিরক্ত করলাম না। পরের দিন সকালে আমার ঘুমটা ভেঙেছিল বেশ বেলার দিকেই। সেজন্যই আমি আর ব্যোমকেশকে ঘরে দেখতে পেলাম না। বোধ করি সে হয়তো বেরিয়েছে তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য সংগ্রহ করতে। আমি তখন মনে মনে ভাবছিলাম এবার কি করা যায়। তাই আর দেরি না করে ব্যোমকেশের লাল রঙের ডায়েরিটা খুলে দেখলাম। আমি জানি এটা খারাপ দেখায়, তবে আমার জন্য কৌতূহল সংবরণ করা অসম্ভব হয়ে পড়ছিল। ডায়েরিটা খুলে কিছু প্রশ্ন দেখতে পেলাম আমি, যা অত্যন্ত রহস্যজনক। 1. খুন, কিন্তু কেন? গুপ্তধনের লোভ না প্রতিশোধ? 2. খুনি কি বাইরের লোক না বাড়ির ভিতরের? 3. গুপ্তধনের নকশার ব্যাপারটা আর কে কে জানে? 4. পাগল কি সত্যি পাগল না সবটাই নাটক? 5. বদ্ধ ঘরে খুন অসম্ভব, তবে খুনটা হলো কিভাবে? 6. রঞ্জন এখন কোথায়? সে একা না তার সাথে আর কেউ আছে? 7. গুপ্তধনের নকশা একটা পাগলের কাছে থাকবে কেন? পাগলটাই কি রঞ্জন দত্ত?
সবকটা প্রশ্ন পড়ে আমি যা বুঝলাম, এসবের উত্তর খোঁজা আমার কম্য নয়। এইসব প্রশ্নের উত্তর একজনই দিতে পারে, সে হলো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ যখন ফিরল তখন প্রায় বেলা 11টার কাছাকাছি। সে খালি ফ্রেশ হয়ে ঘরে এসে একটা সিগারেটে টান দিয়ে বলল, অলোক সেন নিখোঁজ হয়েছে অজিত, তাই জন্যই খবরটা শুনে তড়িঘড়ি ছুটে এলাম। আমি বুঝতে পারলাম না ব্যোমকেশ কার কথা বলছে। অলোক সেন নামটা তো আমার চেনা নয়। তাই ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? আর হঠাৎ করে সে নিখোঁজ হতে যাবে কেন? লোকটা কি তদন্তের ব্যাপারে যুক্ত? সকাল সকাল দীপনারায়ণবাবু আমাকে খবরটা দেন যে অলোক সেন প্রায় কয়েকদিন ধরে নিখোঁজ। আর এই অলোক সেনই কিছুদিন আগে অবধি জমিদারবাবুর কাছে হিসেব নিকেশের কাজ করতেন। আমার মন বলে জমিদার মশাই অলোককে তার গুপ্তধন উদ্ধার করার সঙ্গী করেছিলেন, আর সে হয়তো এমন কিছু তথ্য জানতো যা তার বিপদ ডেকে আনতে পারত, তাই হয়তো গা ঢাকা দিয়েছে। তবে আমি লোকাল থানায় গিয়েছিলাম কোনো অচেনা মৃতদেহ আবিষ্কার হয়েছে কিনা এই কয়েকদিনে। তবে তারা জানায় এমন কিছু খুনের ঘটনা আপাতত ঘটেনি এই কয়েকদিনে। তবে তো ব্যোমকেশ, খুনি কি অলোক সেন লোকটার থেকে গুপ্তধনের হদিশ পেয়ে গেছে এতক্ষণে, তাই তো? আর জমিদার বাবুর খুন করার পর সেই খুনি কি অলোক সেনকে খুন করতে যায়? এটা তো একটা নতুন রহস্য ধরা দিল আমাদের কাছে। খুনি একজন নাকি দুইজন সেটা আমি জানি না, তবে এই আলোক সেন যদি খুন হয়ে থাকে তবে কিন্তু বুঝতে হবে এর পেছনে রয়েছে বিশাল বড় এক ষড়যন্ত্রের হাতছানি। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে অজিত। ব্যোমকেশ এবার নকশা দুটোর টুকরো একসাথে জোড়া লাগিয়ে টেবিলের উপর রেখে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। আমিও তার পাশে দাঁড়িয়ে দেখছিলাম, তবে কিছু উদ্ধার করতে পারলাম না। অগত্যার কৌতূহল চেপে না বসে প্রশ্নটা করেই ফেললাম, ব্যোমকেশ, এই মানচিত্রের খণ্ডাংশ কি কোনো নির্দিষ্ট জায়গার দিকে নির্দেশ করে? আর এটা কি সত্যিই কোনো গুপ্তধনের নকশা? আমার তো এটাকে খালি পুরনো দিনের এই অঞ্চলের ম্যাপের মতোই দেখতে লাগছে। আমার কথা শুনে ব্যোমকেশ অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, কি বললে তুমি অজিত? এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। হতেই পারে যে এই নকশা কোনো গুপ্তধনের নয়, এটা আসলে একটা ফাঁদ। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু জানি না যে জমিদার বাবু এই নকশার টুকরোটা কোথা থেকে পেয়েছিলেন। একদম সঠিক কথা অজিত, তবে কয়েকটা প্রশ্ন এখনো থেকেই গেল বুঝলে। প্রথম, যদি ধরি রঞ্জন এই খুনটা করে থাকে তবে তার সম্ভাবনা কতটা? আর রঞ্জন যদি পাগল সেজে ঘুরে বেড়াতো গ্রামে, তবে জমিদারকে মেরে ফেলার পর তো তার প্রতিশোধ পূরণ হয়ে গিয়েছিল, তারপরেও কেন সে পাগলের বেশে থাকবে? আর যদি ধরো এই নকশাটা সত্যি সত্যি গুপ্তধনের হয়, তবে সেটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, কারণ মানচিত্রে দেওয়া প্রতীকগুলো সাংকেতিক, এগুলোকে মেলাতে হবে। তবে এই কাজটি সহজ নয়। মানচিত্র সম্পূর্ণ না হলে সঠিক জায়গা বের করা অসম্ভব। যদি গুপ্তধন থেকে থাকে সেটা উদ্ধার আমাকেই করতে হবে। তবে এখন আমাদের কি করণীয়? আমার মন বলছে ওই পাগলটা অনেক কিছু জানে, ওকে ধরতে হবে বুঝলে, কিন্তু দিনের বেলা তাকে ধরা অসম্ভব। আচ্ছা অজিত, গ্রামের লোকেরা আমাদের কি বলেছিল? পাগলটাকে কোথায় ঘোরাফেরা করতে দেখা যেত বলো তো? যতদূর মনে পড়ে গ্রামের পুরনো শ্মশানে বলেছিল। তার মানে আমরা কি শ্মশানের দিকে যাব নাকি? আমি দেখলাম ব্যোমকেশের মুখে খেলা করছে একটা অদ্ভুত রকমের হাসি। তার মানে যে সেটা আমাকে আর বলে দিতে হবে না। সেই দিন ব্যোমকেশ সারাটা দিন কিছু না কিছু ভাবতে ভাবতেই কাটিয়েছে। তবে রাতের খাওয়া দাওয়া হতেই সে আমায় বলল, অজিত প্রস্তুত হও, আমাদের এখন বেরোতে হবে। আমার মন বলে ওই পাগলটাই আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আমাদের ওকে ধরতেই হবে। ব্যোমকেশ আমায় আগে থেকেই শিখিয়ে দিয়েছিল রাতের বেলা বেরোবার সময় কীরকম পোশাক পরতে হয়। তাই সেই মতো তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়ি এলাকায় রাতের অন্ধকার ক্রমেই গভীর হতে থাকে। বাতাসে অদ্ভুত শীতলতা এবং গাছগুলির শাখাগুলোর মধ্যে হালকা শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছিল। পথ শুকনো পাতার আস্তরণে ঢেকে থাকার কারণে আমরা এগোনোর সময় সেটায় পা পড়ার সাথে সাথেই খসখস শব্দ কানে বড়ই অদ্ভুত ঠেকছিল। আমরা যতই এগোচ্ছি রাতের মায়া যেন আরো বেশি গভীর হচ্ছে। কিন্তু হঠাৎ করেই এমন সময় আমাদের কেন জানি মনে হলো আমাদের দুইজনের চলার শব্দ ছড়াও আরও একটা জুতোর শব্দ আমাদের পিছু পিছু চলছে। ব্যোমকেশ সেই শব্দ লক্ষ্য করে চারিদিকে টর্চ ফেলে দেখল, কিন্তু সেখানে
নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম গ্রামের পুরনো শ্মশানের ভিতর। এটা যে পরিত্যক্ত এবং পুরো শ্মশান হওয়ার দরুন লোকজন এখানে খুব একটা আসে না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা কাঠ বা জ্বলে যাওয়া ছাইয়ের অবশেষ। আমার মনে হয় কি যেন একটা অদ্ভুত ভয় মেশানো অনুভূতি খেলা করছিল আমার ভিতর। আচ্ছা, ব্যোমকেশেরও কি এমনই অবস্থা? এমন অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিনও হয়নি। কিন্তু ঠিক এমন সময় আমাদের আচমকা চমকে দিয়ে দূরের একটা ঝোপ হালকা নড়ে উঠল। এই শ্মশানে হিংস্র জানোয়ারের ভয় নেই আশা করি, কিন্তু শিয়াল বা কুকুর থাকলেও থাকতে পারে। আমার বুকটা তখন প্রচণ্ড পরিমাণে ভয়ে ধুকপুক করে ওঠে। আমি বুঝতে পারছি যে আমার হৃৎপিণ্ডটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রচণ্ড ভয়ে। ব্যোমকেশ কিন্তু এমন সময়ও শান্ত। সে আমার কাঁধে একটা আঘাত করে বলল, শোনো, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি নিজের মাথাটা ওপর নিচ করে নিঃশব্দে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। এটা মানুষের আওয়াজ মনে হচ্ছে না, কিন্তু কিছু সন্দেহজনক ব্যাপার ঘটছে। চলো, এই আওয়াজ অনুসরণ করে এগোনো যাক। এটার রহস্য আমায় ভেদ করতেই হবে। আমি আর ব্যোমকেশ সেই শব্দ লক্ষ্য করে শ্মশানের ভিতর একটু একটু করে পা ফেলতে ফেলতে এগিয়ে যেতে থাকি। কিন্তু মন খালি বলছে, যদি কোনো বিপদ অপেক্ষা করে থাকে আমাদের জন্য। আমরা আরেকটু এগোতেই হঠাৎ চোখে পড়ল এই নির্জন ফাঁকা স্থানে রাতের বেলা একটা পাগল লোক বসে আছে, আর সে মুখ দিয়ে কিছু একটা কাপড় জাতীয় কিছু টেনে ছিঁড়তে চাইছে। আর তারই পাগলামোর জোরেই মুখ দিয়ে অদ্ভুত শব্দ আমাদের কানে আসছে। আমরা এতক্ষণ লুকিয়ে দেখছিলাম লোকটাকে একটা গাছের আড়াল থেকে। তবে পাগলটা বোধ করি আমাদের উপস্থিতি উপলব্ধি করে শান্ত হয়ে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো। ব্যোমকেশ ফিস ফিস করে আমায় বলল, আজি দেখেছি দেখছো, কিন্তু সত্যিকারের পাগল, কারণ কাল যাকে রাতের বেলা আমি ধাওয়া করেছিলাম এটা সেই লোক নয়। তার মানে তুমি বলতে চাইছো এই লোকটার সাথে তদন্তের কোনো যোগাযোগই নেই, তাই তো? আর কালকের আমাদেরকে আক্রমণ করা লোকটা পাগল সেজেছিল। ঠিক তাই, তবে একটা জিনিস আমার মনকে বারবার নাড়া দিচ্ছে। ওটা কি অজিত? একটা জিনিস দেখে ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলল কথাটা, কিন্তু হঠাৎ করেই যে জিনিসটার দিকে আমাদের চোখ গেল সেটা দেখে আমরা তো অবাক। কারণ পাগলটা ব্যোমকেশের কথা শুনেই তীব্র গতিতে সরে পড়ল, আর যে জায়গায় সে বসেছিল সেই জায়গাটার মাটিটা একটু সরে গেল। আমরা ভালো করে দেখার জন্য জায়গাটা এগিয়ে যাই, আর আবিষ্কার করি এ তো একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠামো, আর সেটা সেখানে একটা সুড়ঙ্গকে আড়াল করার চেষ্টা করছে। সেখানে মাটি একটু সরাতেই নিচে একটা সুড়ঙ্গের প্রবেশপথ চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ নীরবে সুড়ঙ্গের দিকে তাকিয়ে বলল, এটা তো অনেক দিনের পুরনো বলে মনে হয়। বহু বছর আগে কেউ এই পথ ব্যবহার করত, আর এখন এটি তেমনি বন্ধ হয়ে গেছে। তবে এই স্থানটি আমাদের কিছু বলতে চাইছে। কারণ দেখো অজিত, মাটির জায়গাটা একটু পরিষ্কার, তার মানে কয়েকদিন আগে এখানে মানুষের পা পড়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। ভেতরে কি আছে আমরা কিন্তু জানি না। কোনো বিপদ আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে পারে। আমরা যদি এখন এটার রহস্য না ভেদ করি, তবে হয়তো বহু কিছু আমাদের দিয়ে আড়াল হয়ে থাকবে। চলো, সাবধানে এগিয়ে চলো। আমি আর কথা বললাম না। ধীরে ধীরে সুড়ঙ্গে প্রবেশ করলাম ব্যোমকেশের পেছন পেছন। সুড়ঙ্গটার ভেতরের পরিবেশ ছিল অন্ধকার এবং অদ্ভুত রকমের স্যাঁতস্যাঁতে ঠান্ডা। বাতাসে যেন একটা আঁশটে মাটির গন্ধ লেগেছিল। আমরা বুঝতে পারলাম এটা বেশ ভালো মতোই গভীর। ব্যোমকেশের টর্চ আমাদের সামনের পথ দেখাচ্ছে, আর একটু এগিয়েই আমরা একটা গোপন কক্ষের কাছে পৌঁছলাম। কক্ষটি পুরোটাই মাটির দ্বারা নির্মিত, আর অদ্ভুতভাবে সেটা ছিল অত্যন্ত নিস্তব্ধ। এমন সময় হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়তেই আমি চিৎকার করে উঠলাম, ব্যোমকেশ, সামনে দেখো, কোনে একটা পুরনো কাঠের বাক্স পড়ে। দ্রুত এগিয়ে গিয়ে বাক্সটির চারপাশে নজর দিতেই বাক্সটির গায়ে মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, এটা তো স্পষ্ট এখানে কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ড হয়েছে। মোমের টুকরো এবং ছাইয়ের চিহ্ন এই কথাই বলছে, কিন্তু কেন এখানে, আর কেন এই বাক্স? আমি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে এসে বললাম, ব্যোমকেশ, এই বাক্সটার ভিতরেই গুপ্তধন নেই তো? ব্যোমকেশ এক মুহূর্ত চুপ হয়ে যায়।
তার চোখে স্পষ্ট সন্দেহের চিহ্ন ফুটে উঠেছে। সে নিশ্চিত হয়ে বলে, হ্যাঁ, আমার মন বলছে এটি হলো গুপ্তধনের বাক্স, আর এটিকে আগেও খোলা হয়েছে। তার মানে জমিদার মশাই এটাকে আগেই খুঁজে পেয়েছিলেন এবং তিনি জানতেন এইখানে কেউ আসবে না, আর এই ধরনের গুপ্তধনের লুকিয়ে রাখার জন্য তিনি গোপন স্থানটি ব্যবহার করেছিলেন। এবার যে কাজটা ব্যোমকেশ করল সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সে দ্রুত গতিতে বাক্সের ওপরের ঢাকনাটা সরাতেই সেইখান থেকে উঁকি মারল হাজার হাজার সোনার মুদ্রা জাতীয় জিনিস। কিছু দামি জিনিসও ছিল সেইখানে, আর আমাদের টর্চের আলো পড়ায় সেইগুলো তীব্রভাবে চকচক করে উঠল। আমরা একদম সঠিক জায়গায় এসেছি অজিত। এটা হলো সেই গুপ্তধন, আর এটা উদ্ধার করা হয়েছিল আগেই, যা করেছিলেন জমিদার সুধাংশু রায়। তারপর সেটা এখানে লুকিয়ে রেখে যান, কিন্তু তার লুকোনোর কারণটা আমায় খুঁজে বার করতে হবে। ব্যোমকেশ, আমাদের উচিত এই কক্ষের চারপাশে জায়গাটা আরো ভালো করে খুঁজে দেখা। যদি এখান থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করা যায়। আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ ভালো করে চারপাশটা ঘুরে আর পর্যবেক্ষণ করে জানালো, এখানে আর কিছু নেই অজিত, গুপ্তধন উদ্ধার হয়ে গেছে। এখন এই খবরটা পুলিশকে দিয়ে দিতে হবে, ওরা ওই গুপ্তধন উদ্ধার করে নেবে। তবে এখনো আসল রহস্য বাকি। কি রহস্য ব্যোমকেশ? খুন রহস্য। তবে আমার মাথা এতক্ষণে পরিষ্কার, আর সেই খুন কে করেছে তাও আমি বুঝতে পেরে গেছি। এবার খালি সময়ের অপেক্ষা আসল অপরাধীকে গ্রেফতার করতে। সেই দিনের মতো আমরা ফিরে আসি রায়বাড়িতে। তবে সেই রাতে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। ব্যোমকেশ বলেছে ওর সব রহস্যের জট খোলা হয়ে গেছে, কিন্তু আমি এখনও যেই তিমিরে সেই তিমিরেই রয়েছি। আর সব রহস্যের সমাধান করবে একজনই, তার নাম ব্যোমকেশ বক্সী। রাতের বেলা খালি ব্যোমকেশ একবার থানায় ফোন করল, তবে সে যে অতক্ষণ ধরে কি আলোচনা করলো তা আমি জানি না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন প্রায় 8টা হবে। আমি উঠেই দেখি ব্যোমকেশ তৈরি হচ্ছে, মনে হচ্ছে যেন কোথায় বেরোবে। আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, এখন কোথায় যাচ্ছ? তাও আর এত সকাল সকাল? ব্যোমকেশ নিজের রিভলভারটা পকেটে ধোকাতে ধোকাতে বলল, খালি আমি না অজিত, তৈরি হয়ে নাও, রহস্য উদ্ঘাটনের সময় উপস্থিত। স্থানীয় পুলিশকে বলা হয়ে গেছে, ওরা জিপ নিয়ে আসছে, আমাদের পিক আপ করে নেবে। আর আমাদের সঙ্গে আজ অভিযানে যাচ্ছেন স্বয়ং দীপনারায়ণ বাবু। গুপ্তধন উদ্ধার হয়ে গেছে? শুধু এখনো ধোঁয়াশে রয়ে গেছে খুনের রহস্যে। খুনি কি আমাদের জন্য অপেক্ষা করবে নাকি? পাগলটা আমাদের দেখে সেদিন পালাবার সময় একটা নকশা ফেলে দিয়ে গিয়েছিল, মনে আছে? আসলে সেই নকশা কোনো গুপ্তধনের হলেও গুপ্তধন আগেই সরানো হয়ে গিয়েছিল, আর সেটি সরিয়েছিলেন জমিদার সুধাংশু রায়। আর সেই স্থানেই হয়তো এখনো একজন অপেক্ষা করছে গুপ্তধন উদ্ধারে। সে আসলে জানেই না যে গুপ্তধন আর সেখানে নেই, তবে তাকে ধরার সুযোগ আমরা ছাড়তে পারবো না। আমরা তৈরি হয়ে নিচে যেতেই জিপের শব্দ শুনতে পেলাম। একটা গাড়িতে আমি, ব্যোমকেশ, পুলিশ ইন্সপেক্টর আর দীপনারায়ণ বাবু, আর অপর গাড়ি দুটিতে অস্ত্রধারী পুলিশ বাহিনী। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে অত্যন্ত নিশ্চিন্ত। একটা হিন্দি গানের সুর ও যেন ভাসতে শুনলাম। দীপনারায়ণ বাবু আমাদের পথ দেখিয়ে নিয়ে আসছিল এতক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটা একটু একটু করে বৈধ ঘন হয়ে উঠছে তা আমাদের কাছে স্পষ্ট। নিচে পাকা রাস্তা ছেড়ে আমরা পাহাড়ি মাটির রাস্তা ধরেছি প্রায় মিনিট খানেক। গাড়ি থামলা গভীর বনের মধ্যে। চারিদিকে পাখির কলতানের শব্দ ছাড়া অন্য কিছু শোনা যায় না। এই পাহাড়ি ঘন জঙ্গলের ভেতর দিয়ে গুহার পথে হাঁটতে শুরু করি আমরা। দীপনারায়ণ বাবুর এইসব জঙ্গল চেনা, তাই তিনি আমাদের আগে আগে পথ দেখিয়ে এগোচ্ছিল, কিন্তু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এবার আমরা পাহাড়ি রাস্তার এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে অবস্থান করছে একটা গুহামুখ, যেখানে মানচিত্রের নির্দেশিত প্রতীকগুলোর সঙ্গে মিলে যাচ্ছিল। ব্যোমকেশের কাছে বোধ করি এই গুহারই নকশা ছিল। তবে কি আছে এই গুহায়? ব্যোমকেশ নিজের গুরুগম্ভীর স্বরে বলল, এটাই সেই জায়গা। এখানে কিন্তু রঞ্জন দত্ত আর তার দলবলের লোকেরা লুকিয়ে থাকতে পারে, আমাদের অত্যন্ত সাবধানে এগোতে হবে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই
আমাদের চমকে দিয়ে পেছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমরা পেছন ফিরে দেখতে পেলাম একজন বন্দুকধারী লোক তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, আর তার পেছনে প্রায় জনা 6 লোক। বোধ করি লোকটার সাগরেদ হবে, যাদের মধ্যে একজনের হাতে একটা রিভলভার ধরা, যা এখন তাক করা আমাদের দিকে। ব্যোমকেশ নিজের রিভলভার বার করে তাক করলো তাদেরই দিকে। গুন্ডাগুলো তখনও দাঁত বার করে কেমন যেন বিশ্রী রকমে হাসছে। আমাদের দল ভারী, কারণ পুলিশ বাহিনী বন্দুক উঁচিয়েই আছে। তবে আমি জানি ব্যোমকেশ চায় না যে এখানে কোনো খুনোখুনি হোক, তাই সে তীব্র চিৎকার করে বলল, তোমরা তোমাদের পিস্তলগুলো নিচে রেখে দাও। আমি কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি সবটা জানি, আর আমার কথা শুনলে তোমরা গুপ্তধন কোথায় আছে সেটাও জানতে পারবে। অশেষ প্রশংসা ব্যোমকেশ বক্সী মহাশয়, আপনি আমার জন্য পুরো গুপ্তধনটাই খুঁজে বার করলেন। আমি জানতাম গুপ্তধন আছে, আর সেটা আছে জমিদার সুধাংশু রায়ের কাছে। তবে সালা মরার আগে গুপ্তধনটা লুকিয়ে রেখে গেল। আমি হাজার খুঁজেও সেটা পাইনি। এই গুপ্তধনের হদিশ পাবার জন্য এই গুহার কাছে আমি দিন রাত খুঁজেছি, কিন্তু এখন আমার এই গুপ্তধন পুরোটাই চাই। রঞ্জন দত্তের চোখে ছিল প্রতিশোধ আর লোভের অগ্নি। ব্যোমকেশ আবার চিৎকার করে বলল, রঞ্জন দত্ত, আপনি কি এই গুপ্তধনের জন্য সুধাংশু রায়কে হত্যা করেছেন? রঞ্জন দত্ত হেসে বলল, সুধাংশু আমার জীবন ধ্বংস করেছে, আমার পরিবারকে পথে বসিয়েছে। আজ এই গুপ্তধনের মালিকানা হবে আমার, শুধুই আমার। কথাটা শেষ হওয়ার আগেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। রঞ্জন লোকটার বোধ করি কথা বলার সময় একটু মনোযোগ অন্যদিকে গিয়েছিল। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যোমকেশ তাক করে গুলি ছুড়ে দিল অপর বন্দুকধারী লোকটার পায়ের দিকে, আর ব্যোমকেশের টিপ অব্যর্থ। লোকটা তখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে মাটিতে পড়ে। ব্যোমকেশ চিৎকার করে বলল, সবাই পাথরের পেছনে লুকাও, সেখানে ওরা আমাদের দেখতে পাবে না। কিন্তু হঠাৎ আবার গুলির শব্দ শুনতে পেলাম আমরা, আর সেটা বেরিয়েছে রঞ্জন দত্তের বন্দুক থেকে। আর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো অপর একটি পাথরের গায়ে। পরপর একটা দুটো করে 5টা গুলি করলো রঞ্জন দত্ত আমাদেরকে তাক করে। হয়তো সে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে, কিন্তু সেই সুযোগেই আমাদের পুলিশ ইন্সপেক্টর সহায়বাবু পেছনের জঙ্গল দিক দিয়ে ঘুরে গিয়ে দাঁড়ান রঞ্জন দত্তর পেছনে। রঞ্জন তখন এলোপাথারি গুলি ছুড়তে ব্যস্ত, কিন্তু কখন যে তার বন্দুক ফাঁকা হয়ে গেছে সেটা জানে না। বাকি পুলিশ দল এবার বন্দুক উঁচিয়ে তীব্র গতিতে ছুটে গেল লোকগুলোর দিকে। তখন যে যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। আমাদের হাতে গ্রেফতার হয় রঞ্জন দত্ত ও তার দলের 3 জন লোক। যে লোকটার পায়ে গুলি লেগেছিল তাকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রঞ্জন দত্ত এখন মাটিতে হাঁটু গেড়ে মাথার ওপর 2 হাত তুলে স্যারেন্ডার করার ভঙ্গিতে বসে আছে। ব্যোমকেশ ওনার দিকে এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে বলল, রঞ্জন দত্ত, প্রতিশোধ আর লোভ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। তোমার জীবনের এই পরিণতি তোমার নিজের হাতেই লেখা হয়েছে। আমি এবারে থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, তার মানে কি খুনটা করেছিলেন এই রঞ্জন দত্তই? আর গুপ্তধনের লোভ আর প্রতিশোধের জন্যই কি তিনি খুনটা করেন? তোমাদের কাছে এখন সব রহস্যের জট খোলার সময় এসেছে। পুলিশও তাহলে সঠিক অপরাধীকে ধরতে পারবে। প্রথমেই আসি রঞ্জন দত্তের কথায়। সে কিন্তু এই কেসের গুরুত্বপূর্ণ অংশ। তবে সে একমাত্র খেলোয়াড় নয়। অলোক সেনের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এবং একটা পাগল আমাকে মানচিত্রের ছেঁড়া টুকরো দিয়ে যাওয়া, সবটাই এর সঙ্গে জড়িত। ব্যোমকেশ, আর হেঁয়ালি নয়, সবটা একটু খুলে বলো তো দয়া করে। ব্যোমকেশ এবার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটা সিগারেট ধরিয়ে একটা শুক টান দিল। তারপর বলা শুরু করল, তোমাদের যদি প্রথম থেকেই সবকিছু বলতে হয়, তবে বলতে হবে রঞ্জন দত্ত, যে ছিল একসময় জমিদার সুধাংশু রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং তারা একসঙ্গে ব্যবসার কাজে যুক্ত ছিলেন। কিন্তু কিছু কারণে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় জমিদার বাবু তার অংশের টাকা ব্যবসা দিয়ে তুলে নেয়। তাই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। জমিদারবাবু বড়লোক মানুষ, তার কোনো ক্ষতি না হলেও ক্ষতি কিন্তু হয়েছিল রঞ্জন দত্তের। আর তার সেই ক্ষতির সঙ্গে সঙ্গেই
ভেসে যায় তার সংসার। তারপর থেকেই তার ভিতর জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। সে যে কোনো উপায় হোক জমিদার সুধাংশু রায়ের থেকে বদলা নিতে চেয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই জমিদারবাবু জানতে পারেন তাদের পারিবারিক লুকোনো গুপ্তধনের কথা। আর এইখানেই আগমন হয় এক তৃতীয় ব্যক্তির, যার সেই গুপ্তধনের প্রতি লোভ ছিল প্রচুর। সে এমনভাবে এই ঘটনায় জড়িত যে কোনোভাবেই তার হাতে গুপ্তধন আসত না। জমিদারবাবু কিন্তু তাকে প্রচণ্ড স্নেহ করতেন, তাই গুপ্তধন পাওয়ার খবরটা তিনি তার ভাই দীপনারায়ণ বাবুকে জানান। কি তাই তো? আমি ঠিক বলছি তো দীপনারায়ণ বাবু? দীপনারায়ণ বাবু এতক্ষণ ব্যোমকেশের কথা মন দিয়ে শুনছিল। এবারে সে বলে উঠল, এসব আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ জলজ্যান্ত আমার আপনার সামনে বসে রয়েছে। রঞ্জন এখনো মুখ খোলেননি, তাই আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে। আপনি রঞ্জন দত্তের সঙ্গে হাত মিলিয়ে খুন করেন আপনার দাদাকে, ঠিক তো? আমি খুনের স্থান দেখি বুঝতে পেরেছিলাম এ খুন বাইরের লোকের হতেই পারে না। এখন আমি 100% নিশ্চিত যে খুনটা আপনি করেন নিজের দাদাকে, তাও আবার গুপ্তধনের লোভে। কিন্তু এখানে একজনের কথা আমরা ভুলে যাচ্ছি, সে হলো অলোক সেন। লোকটা জমিদারবাবুকে মন দিয়ে ভালোবাসত। কোনোভাবে সে বুঝতে পেরে যায় রঞ্জন তার মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই সে জমিদারবাবুকে সাবধান করে। কিন্তু জমিদারবাবু জানতেন না যে শত্রু তার ঘরে, তাই তিনি অত্যন্ত গোপনে গুপ্তধন লুকিয়ে রাখেন গ্রামের একটি পুরনো শ্মশানে। গুপ্তধন যে কোথায় লুকোনো ছিল তা কেউ জানতো না, রঞ্জন দত্তও নয় এবং দীপনারায়ণবাবুও নয়। শুধু জানতো একজন, তার নাম অলোক সেন। আর সে যখন দেখল জমিদারবাবুর মৃত্যুর পর লোকগুলো তার উপর হামলা করতে পারে, সে ছদ্মবেশ ধারণ করে, এক পাগলের ছদ্মবেশ। আর সে ওই পাগলের ছদ্মবেশেই ঘুরে ঘুরে বেড়াত, পুরো গ্রাম আর পাহারা দিত সুধাংশু রায়ের লুকোনো গুপ্তধনের। তাই কাল রাতে যখন সে দেখল আমি গুপ্তধনের সন্ধান করতে এসেছি, তাই সে গুপ্তধনের হদিশ আমাদের কাছে দিয়ে যায়। আর সে পাগলের ছদ্মবেশী এদিক ওদিক ঘোরার কারণে জানতো যে রঞ্জনের লোকেরা এই গুহায় আসত গুপ্তধনের খোঁজ চালাতে, আর তার সাহায্যেই আমি উদ্ধার করি এই গুপ্তধন এবং কিনারা করি এই খুনের। আমার কাজ এখানেই শেষ। গুপ্তধনের সঠিক জায়গা সরকারের ঘর, আর দোষীদের সঠিক জায়গা শ্রীঘর। দুটোর ব্যবস্থা পুলিশ ইন্সপেক্টর সহায় করবেন। আমাদের এবারের মতো ছুটিভোগ এখানেই শেষ। কাল কলকাতায় ফিরতে হবে। পরের দিন সকালে আমরা যখন হাওড়াগ্রামী ট্রেনে চড়ে ফিরছি, তখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা ব্যোমকেশ আমাকে বলেছিল। বুঝলে অজিত, লোভ আর প্রতিহিংসা মানুষকে শুধু ধ্বংস করে। দীপনারায়ণ এটা বুঝতে পারল না। গুপ্তধনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা আর নৈতিকতা, আর তার উপর হলো পরিবার। যারা সেটা বুঝতে ব্যর্থ হয় তাদের শেষ পরিণতি এইরকমই হয়। আমরা বাড়ি ফিরে আসার প্রায় 3-4 দিন পর একটা চিঠি আসে আমাদের কলকাতার বাড়ির ঠিকানায়। সেখানে ছিল একটা মোটা অঙ্কের টাকা গুপ্তধন উদ্ধার করে দেওয়ার জন্য এবং সরকারের তরফ থেকে একটি ধন্যবাদ পত্র। তবে আমি জানি ব্যোমকেশ বক্সীর সত্যের অনুসন্ধান এখানেই থামবে না। আরও অনেক রহস্য রোমাঞ্চকর ঘটনা অপেক্ষা করে আছে আমাদেরই জন্যে।